ওকে, হাই এভরিওয়ান, গুড ইভিনিং দেখো তো অডিও ভিডিও সমস্ত কিছু ঠিক আছে? যারা যারা ক্লাসে এসে গেছো, যারা যারা জয়েন করেছো, দেখো তো সমস্ত কিছু ঠিক আছে? অন্বেষা, নেহা, অরুণব, প্রগতি, শিল্পা, দেবাশিক, একবার সবাই কনফার্ম করো তো যে অডিও ভিডিও সমস্ত কিছু ঠিকঠাক আছে কি আছে না। উপাসনা, গুড ইভিনিং, একবার সবাই বলো যে অডিও ভিডিও সমস্ত কিছু পারফেক্ট। ওকে, তাহলে এবার আমরা স্টার্ট করব। ওকে, দেখো আজকের এই ক্লাসে যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা অপটিক্সের পার্ট বেশ কিছুটা পড়েছি। তো আমরা প্রতিফলন পড়ে নিয়েছি, প্রতিসরণ পড়ে নিয়েছি, লেন্স পড়ে নিয়েছি, এবং যেহেতু আমরা অনেকটা পার্ট করে নিয়েছি তো সেই জন্য তোমাদের অনেকেরই একঘেয়ে লাগছে বা একটু অপটিক্স পড়তে আর ভালো লাগছে না। তো সেই জন্য যেমনটা আমি তোমাদের বলেছি যে আমরা একটা নতুন কিছু আজকে স্টার্ট করব। তো আজকে আমরা কি স্টার্ট করছি? কোয়ান্টাম থিওরি স্টার্ট করছি। এবং এই কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি পড়বো? আমরা বেসিক্যালি এখানে আলোক তড়িৎ ক্রিয়া, পদার্থের দ্বৈত সত্তা, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনের স্বীকার্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পড়বো। এবং এই জিনিসগুলো তোমরা আগে পড়োনি, এগুলো তোমাদের জন্য একদম নতুন জিনিস। এবং সেই জন্য দেখবে এই জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং। কিন্তু ফিজিক্স কখন ইন্টারেস্টিং? যদি তুমি ভালো করে বুঝতে পারো। এন্ড যেরকম তোমাদেরকে আমি অপটিক্সের বিভিন্ন পার্টগুলো ভালো করে বুঝিয়েছি, তোমরা সব বুঝেছো, আমি প্রমিস করছি যে আজকে এই চ্যাপ্টারটাও তোমরা একদম খুব ভালো করে বুঝতে পারবে। আমাদের এই কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমার তোমাদের থেকে টোটাল দুটো ক্লাসের প্রয়োজন হবে। ঠিক আছে, যে দুটা ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াবো। এবং এই দুটো ক্লাসের মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, এন্ড নেক্সট আরেকটা ক্লাস থাকবে। এন্ড আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে আজকের যে এই ক্লাসটা সেটা আমরা অ্যাজ আ ডেমো ক্লাস ইউটিউবে আপলোড করব। তার কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিনা এই যে এই কোয়ান্টাম তত্ত্ব সেই যে টপিকটা কঠিন লাগছে। স্বাভাবিকভাবে যদি ভালো করে বুঝতে না পারে তাহলে এই টপিকটা কেন, ফিজিক্সের যে কোনো টপিকই কঠিন লাগবে। কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু একটু সময় নিয়ে ব্যস্ত থাকার জন্য, মানে কলেজে নিজের কাজ থাকার জন্য আমি সময় করে উঠতে পারছি না যে এক্সট্রা করে ইউটিউবে এটার একটা ক্লাস করে। তাই আজকের যে এই ক্লাসটা সেটা অ্যাজ আ ডেমো ক্লাস তোমরা ভাবতে পারো যে ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো আই গেস তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের কোনো রকম সমস্যা থাকবে না। এন্ড যারা ইউটিউবে দেখছো তারা এই ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে করো, এখান থেকে তোমরা কোয়ান্টাম থিওরির পুরো পার্টটা বুঝতে পারবে। কিন্তু যেমনটা বললাম যে এটা টোটাল দুটো ক্লাসে কমপ্লিট হবে। তো একটা ক্লাস ইউটিউবে থাকছে, আরেকটা ক্লাস দেখার জন্য তোমরা আমাদের অ্যাপে চলে যাবে। সেখানে এন্ড গেমের যে ফিজিক্স ব্যাচটা রয়েছে সেখানে এই কোয়ান্টাম থিওরির দুটো ক্লাসই ফ্রিতে অ্যাভেলেবেল করা থাকবে, যাতে এই টপিকটা তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, অফকোর্স যে সমস্ত কিছু ফ্রিতে অ্যাভেলেবেল করা পসিবল নয়, এন্ড যারা পেমেন্ট করেছে তাদের জন্য একটা কিছু আলাদা থাকছেই। তো সেই জন্য তোমরা বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাদেরকে ব্যাচে জয়েন করতে হবে। তো আই গেস কারোর জন্য কোনো সমস্যা নেই। তো চলো তাহলে আমাদের এই যে মডার্ন ফিজিক্সের পার্টটা সেটা আমরা স্টার্ট করি। ইয়েস সৌভিক, এটা মডার্ন ফিজিক্সের মধ্যেই পড়বে। ওকে স্যার, ইউনিট 1 এর বাকি চ্যাপ্টার গুলো কি পরে পড়াবেন? ইউনিট 1 মানে তুমি ইউনিট 6 জানতে চাইছো তাই তো অবন্তিকা? হ্যাঁ, আমাদের লেন্স অবধি করা আছে। আমরা এখন কোয়ান্টাম থিওরি পড়বো, তারপর আমরা আবার একটা অন্য কোনো টপিক পড়বো। এই করে আমরা মানে অপটিক্সটা মাঝে মাঝে আমরা করবো। ঠিক আছে, আমাদের মেইন তিনটে যেটা বড় চ্যাপ্টার সেটা তো আমাদের হয়ে গেছে। তো এইভাবে এমন ভাবে পড়াবো যাতে তোমাদের ফিজিক্সে ইন্টারেস্টটা বজায় থাকে। এন্ড চলো তাহলে আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটা স্টার্ট করি। এন্ড খুব ভালো করে বলছি যে সবাই একদম শুরু থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র, খুবই ইন্টারেস্ট নিয়ে তোমরা পড়বে, দেখবে সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে চলো। হ্যাঁ তীর্থরাজ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? চলো স্টার্ট করা যাক। এন্ড এখানে যেমন ভাবে আমি তোমাদের বলি যে আমি যখন পড়াবো কেউ বইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করবে না, কারণ বইয়ে হয়তো একটা আগে একটা পরে লেখা থাকতে পারে। আমি আমার মতো বেস্ট ওয়েতে সাজিয়ে পড়াবো, এন্ড সেই ওয়েতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার থাকবে। যেরকম অপটিক্সেও তোমরা দেখেছো যে আমি আমার মতো করে সাজিয়ে পড়াই, আলটিমেটলি যখন চ্যাপ্টার শেষ হয় তোমাদের সব ক্লিয়ার থাকে। সিমিলারলি এখানেও আমি আমার মতো করে পড়াবো, এন্ড আশা করি মানে তোমরা আর কেউ কোয়েশ্চেন করবে না, সেটা আমার জানা আছে। তোমরা জাস্ট মন দিয়ে বুঝতে চলবে। তো সবার প্রথমে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করব। আমরা কি নিয়ে ডিসকাস করব? দেখো আমাদের যে আলো, সেই আলোকে আমরা সাধারণত কি ভাবতাম? আলোকে আমরা সাধারণত ভাবতাম হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, আমরা এখনো ওয়েভ অপটিক্স পড়িনি, কিন্তু সেই ওয়েভ অপটিক্সে কি বলে যে আলো হচ্ছে একটা তরঙ্গ, তাই তো? আলো হচ্ছে একটা তরঙ্গ, বা আলো হচ্ছে আমাদের একটা ওয়েভ। এবার আলোকে যদি আমি একটা ওয়েভ ধরে নিই তাহলে আলোর বিভিন্ন ধর্মগুলো সেগুলোকে এক্সপ্লেন করা যায়। যেরকম ধরো আলোর সমাবর্তন, ঠিক আছে, অপবর্তন ইত্যাদি আমি এক্সপ্লেন করে দিতে পারছি। কিন্তু আমাদের এক্ষেত্রে এমন কিছু ঘটনা দেখা গেল যেগুলোতে আলোকে যদি আমি একটা তরঙ্গ ধরে নিই সেই ঘটনাগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারিনি। স্যার এক্সাম্পল হচ্ছে একটা ধরুন আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ, তারপর হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া।
এই যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, আলোকে যদি আমি একটা তরঙ্গ ধরে নিই, এই আলোকে তরঙ্গ ধরলে এই বিষয়গুলো এক্সপ্লেন করা যায় না। ওকে, তাহলে এখানে আলোকে তরঙ্গ ধরে নিলে এই বিষয়গুলো যদি এক্সপ্লেন না করা যায়, তাহলে আলোকে আমরা ধরবো কি? ঠিক আছে, তাহলে আলোকে আমরা কি ধরবো সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। কিন্তু এই ডিসকাশনের মধ্যে সবার প্রথমে কি আসলো? সবার প্রথমে আসলো হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এই যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব বুঝতে গেলে সবার প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি বা কোয়ান্টাইজড রাশি। ঠিক আছে, আমরা কি নিয়ে পড়বো? আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি বা আমাদের কোয়ান্টাইজড রাশি। এবার এই যে কোয়ান্টাইজড কোয়ান্টিটি বা কোয়ান্টাইজড রাশি, এই জিনিসটা কি হয় সবাই খুব ভালো করে বুঝবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখো, কোয়ান্টাইজড কোয়ান্টিটি বা কোয়ান্টাইজড রাশি কি? যে আমাদের বিভিন্ন জিনিসগুলো, ঠিক আছে, আমাদের এমন অনেক কিছু মানে রাশি রয়েছে যেগুলো সব সময় একটা নির্দিষ্ট মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়ে থাকে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, ধরে নাও আমি যদি টাকার কথা বলি, আমি যদি বলি যে 100 টাকা, ঠিক আছে, আমি যদি বলি যে আমার কাছে কি আছে, আমাদের কাছে 100 রুপিস আছে, তার মানে এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 রুপিস তার 100 টাইমস, তাই তো? আমাদের এটা কি? এটা হচ্ছে 1 রুপিস তার 100 টাইমস। সিমিলারলি আমি যদি কোনো একটা পদার্থের আধান সম্পর্কে বলি, দেখো আমরা কি পড়েছিলাম যে কোনো একটা বস্তুর আধান সেটা সব সময় কি হয়? সেটা সব সময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। যেখানে এনটা কি? এনটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, এবং ইটা কি? ইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান। তাহলে কোনো একটা বস্তুর আধান সেটা কি হয়? ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। তুমি কোনো সময়ই কোনো একটা বস্তুর আধান সেটা 1.5 ই এটা পেতে পারবে না, যে আমাদের কোনো একটা বস্তুর আধান সেটা সব সময় কি হবে? যে ইলেকট্রনের আধান তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তাহলে এই যে এরকম রাশিগুলো, এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা কোনো ফিক্সড ভ্যালু আছে, তার কি? তার পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। টাকাটাও দেখো, 1 টাকা তার পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। তো আমাদের যে শক্তির আদান প্রদান হয় বা শক্তির যে বিকিরণ হয়, এটাও এইরকম হয় যে শক্তি সব সময় কি হয়? একটা মিনিমাম প্যাকেট অফ ভ্যালু রয়েছে, সেই প্যাকেটের পূর্ণ সংখ্যার গুণিতকে বের হবে বা সেই প্যাকেটের পূর্ণ সংখ্যার গুণিতকে রিসিভ হবে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম, ধরো নাও তোমাদের স্কুলে সরস্বতী পুজো হয়েছে। ওকে, এবার সরস্বতী পুজোয় তোমাদের কি এবার আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এবার যাদের স্কুলে ধরো নাও বসিয়ে নিয়ে একদম খিচুড়ি আরো অনেক কিছু খাওয়াচ্ছে, তাদের ব্যাপারটা ডিফারেন্ট। কিন্তু আমি তোমাকে কি বলছি, আজকে ধরো তোমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া আছে এবং সেখানে তোমাদেরকে কি দেওয়া হচ্ছে? তোমাদেরকে প্যাকেট দেওয়া হচ্ছে। এবার এই যে প্যাকেট দেওয়া হচ্ছে, সেই প্যাকেটের মধ্যে ধরো নাও আমাদের একটা লাড্ডু রয়েছে, আরো কিছু কিছু রয়েছে, ঠিক আছে? ওকে, যাদের যাদের মুখে জল আসছে এখন কন্ট্রোল করো। কিন্তু এই যে প্যাকেটটা বানানো হচ্ছে, তোমাকে যখন তুমি প্রসাদ নিতে যাবে বা তুমি যখন স্কুলে যাচ্ছ যে আজকে আমাদের সরস্বতী পূজার খাবার ডিস্ট্রিবিউট করা হবে, তখন তোমাকে কি করা হবে? তখন তোমাকে একটা প্যাকেট দিয়ে দেওয়া হবে। এবার তোমাকে তো একটা প্যাকেট দেওয়া হচ্ছে, এবার তুমি আবার কি দেখবে? আরে স্যার আসলো, স্যারকে তো 3টা প্যাকেট দিয়ে দিল, ঠিক আছে? আবার দেখা গেল যে খুব দারুণ কোনো একজন স্যার আসলো, ঠিক আছে, তাকে দেখা যাচ্ছে যে 3টার জায়গায় 4টা প্যাকেট দিয়ে দিচ্ছে। আবার ধরো নাও যে কোনো একজন স্টাফ আছে, সে ধরো আরো কয়েকজন আছে, তাদের সবার জন্য দেখা গেল একসঙ্গে 7-8টা প্যাকেট নিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এই যে প্রসাদটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা করে প্যাকেট দেওয়া হলো, কোনো একজন স্যারকে দেখা গেল 3টে প্যাকেট দেওয়া হচ্ছে, কোনো একজন স্যারের বাড়িতে হয়তো একটু মেম্বার বেশি রয়েছে, তো তাকে হয়তো দেখা গেল 4টা বা 5টা প্যাকেট দেওয়া হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? এই যে প্যাকেটটা, তোমার যে মিষ্টির প্যাকেটটা বানানো হয়েছে বা যেটারই প্যাকেট বানানো হয়েছে, সেই প্যাকেটটার পূর্ণ সংখ্যার গুণিতকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কোনো সময় কি এরকম করা হবে যে কাউকে অর্ধেক প্যাকেট দেওয়া হচ্ছে, যে প্যাকেটটা খুলে নিয়ে একটা লাড্ডু আর একটা মিষ্টি রেখে দিয়ে বাকিটা দিচ্ছে? এরকম সাধারণত হবে না, তাই না? যে আমরা কি করছি? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টটার গুণিতক হিসেবে দিচ্ছি। তাহলে এই যে এই বিষয়গুলো, এরকম যে আমাদের রাশিগুলো, সেগুলোকেই আমরা কি বলি? সেগুলোকেই আমরা বলি হচ্ছে কোয়ান্টাইজড রাশি বা আমাদের কোয়ান্টাইজড কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টাইজড কোয়ান্টিটি কি? যে তোমার একটা মিনিমাম মান থাকবে, তার পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে সেটা কাজ করবে। যেরকম আমরা আধান দেখতে পেলাম, সেটাও একটা কোয়ান্টাইজড রাশি। আমি যদি টাকা পয়সার এক্সাম্পল নিই, আমার একটা মিনিমাম ভ্যালু রয়েছে, তার পূর্ণ সংখ্যার গুণিতকে হচ্ছে, তাই না? তুমি যদি এখানে চাও যে তুমি কি কাউকে 25 পয়সা দিতে পারবে? পারবে না।
এবার তুমি বলবে স্যার এখন তো অনলাইন ট্রানজাকশন আছে, তখন তো আমি দিয়ে দিই, আমার শপিং করতে গিয়ে এত টাকা বিল হয়, সেখানে আমার স্যার 60 পয়সা বিল আসে, আমি 60 পয়সা দিই। আরে সেটার কথা হচ্ছে না, নর্মাল কি তুমি দিতে পারবে? পারবে না। সিমিলারলি শক্তি, দেখো আমাদের এখানে বোঝার ব্যাপারটা কি, আমাদের ইম্পর্টেন্ট রাশিটা হচ্ছে শক্তি। শক্তিও কি হয়, শক্তিও এরকম একটা মিনিমাম প্যাকেট রয়েছে, তার পূর্ণ সংখ্যার গুণিতকে আদান প্রদান হয়ে থাকে। তাহলে এই যে এই বিষয়গুলো, এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলছি হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি। এবং এই যে এই তত্ত্বটা, এটা কে প্রকাশ করলেন? এটা প্রকাশ করলেন হচ্ছে বিজ্ঞানী প্ল্যাঙ্ক। এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এবার এই কোয়ান্টাম তত্ত্বের মধ্যে এই যে পুরো তত্ত্বটা ছিল, সেটাকে পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন এটাকে আরেকটু এক্সটেন্ড করে নিয়ে প্রকাশ করলেন বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। এবং সেই বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এতখানি সবাই বুঝলে কি বুঝলে না সেটা একবার আমাকে বলো। তাহলে এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা যাব হচ্ছে আমাদের বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে। ঠিক আছে, এতখানি সবাই বুঝলে কি বুঝলে না সেটা আমাকে জলদি সে একবার কমেন্ট করে কনফার্ম করো। তাহলে আমরা কোথায় এন্টার করব? তাহলে আমরা এন্টার করব হচ্ছে আমাদের বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে। ঠিক আছে, বুঝেছো এতখানি? ওকে, আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এতখানি যদি তোমরা এবার বোঝো, তাহলে এবার যেখানে আমরা এন্টার করছি সেটা হচ্ছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। এবার এই বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে যাওয়ার আগে এখানে জাস্ট আরেকটা, অনেক সময় তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে জানতে চাইতে পারে, তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের কোয়েশ্চেন হতে একটা 1 মার্কসের কোয়েশ্চেন ঢুকে দিতে পারে, তাই না? তো সেখানে মাথায় রাখবে এখানে একটা, এই কোয়ান্টাইজড কোয়ান্টিটির ক্ষেত্রে একটা টার্ম হচ্ছে কোয়ান্টাম। এবার সেই কোয়ান্টাম টার্মটা কি? কোয়ান্টাম টার্মটা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখো আমাদের যে এই কোয়ান্টাইজড রাশিগুলো, সেটা কি, সেটা একটা মিনিমাম ভ্যালু আছে, তার পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। তাহলে সেই যে মিনিমাম ভ্যালুটা, সেটাকে আমরা কি বলি? কোয়ান্টাম। যেরকম এখানে এই যে সমীকরণটা, এখানে এই যে ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের আধান, সেটা হচ্ছে কোয়ান্টাম, এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এই যে 1 টাকা, সেটা হচ্ছে কোয়ান্টাম। ওকে, তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা কি পড়ছি? এবার আমরা পড়ছি হচ্ছে আমাদের বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, 1 মিনিট জাস্ট দাঁড়াও তোমরা। ওকে, তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে আমাদের বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, তাই তো? তাহলে এই যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, এই বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে কি বলা হলো? বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে বলা হলো যে আমাদের দেখো সমস্যাটা কি হচ্ছিল, সমস্যাটা হচ্ছিল আমরা যদি আলোকে তরঙ্গধর্মী ধরে নিচ্ছিলাম, তাহলে আমাদের বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো এক্সপ্লেন করা যাচ্ছিল না। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট কি হয় সেটা নিয়ে এই চ্যাপ্টারে আজকে আমরা অনেক ডিটেলে পড়বো, কিন্তু তার আগে বোঝো যে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎক্রিয়াকে আমাদেরকে বিকিরণের যে আমাদের তরঙ্গ তত্ত্ব বা আমাদের যে আলোর তরঙ্গ তত্ত্ব, সেটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছিল না। তো সেই জন্য আমরা কোথায় আসলাম হচ্ছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে। তো এখানে এই যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, এখানে মেইনলি কি বলা হলো, আমাদের যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ আছে। স্যার তড়িৎ চুম্বকীয় বিকিরণ মানে কি? স্যার এটার ইংলিশ টার্ম কি? কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। ওকে প্রগতি, কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। সো কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনে কি বলা হলো, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? তোমরা অলরেডি পড়েছো যে আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই তো? আমাদের যে বিভিন্ন, তুমি যদি এক্স রে এর কথা বলো, সেটাও একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই ক্ষেত্রে এই যে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো আছে, তো আমাকে কি বলা হলো, আমাকে বলা হলো বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে আমাদের যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আছে বা আমাদের যে এই তড়িৎ চুম্বকীয় আমাদের বিকিরণ গুলো আছে, সেগুলো কি, সেগুলো এক রকমের কণার স্রোত, বা এটা কি, এটা হচ্ছে আমাদের ফ্লো অফ সাম পার্টিকলস। ওকে, আমাদের কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনে কি বললো, যে আমাদের যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো হচ্ছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে একটা কণার স্রোত বা ফ্লো অফ সাম পার্টিকলস। এবং এই যে পার্টিকেল গুলো, সেগুলোকে আমরা কি ধরে নিচ্ছি, সেগুলোকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফোটন। ওকে, তাহলে আমরা কি বলছি, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রয়েছে, আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা রয়েছে, সেটা আসলে কি, সেটা হচ্ছে এক প্রকার
কণার স্রোত, বা আমাদের কি, বা হচ্ছে আমাদের একটা ফ্লো অফ পার্টিকেলস। এবং এই যে পার্টিকেল গুলো হচ্ছে, এই যে কণাগুলো আছে, তাকে আমরা কি নাম দিচ্ছি, তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফোটন। বা এই যে আমাদের পার্টিকেল গুলো, সেই পার্টিকেল গুলোকে আমরা কি নাম দিচ্ছি, এই পার্টিকেল গুলোকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফোটন। তার মানে আমরা কি বলতে পারি, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা কি বলতে পারি, আমাদের যে আসলে আলো যে যাচ্ছে, সেই আলো কি, আলো হচ্ছে এক প্রকার কণার স্রোত। কোন কণার স্রোত, আলো হচ্ছে ফোটন কণার স্রোত। আলো যাচ্ছে মানে কি, আলো যাচ্ছে মানে আমাদের অনেকগুলো ফোটন কণা ফ্লো হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, তার মূল কনসেপ্ট। ওকে, তার মূল কনসেপ্ট। ওকে, বোঝা গেল। তাহলে আমাদের এক্ষেত্রে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব থেকে কি বলছে, যে আমাদের যে তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো আছে, সেগুলো এক প্রকার কণার স্রোত। এই কণাগুলোর নাম আমরা কি বলছি, এই কণাগুলোর নাম আমরা বলছি হচ্ছে ফোটন। বলো, মেইন কনসেপ্টটা বোঝা গেল? তাহলে এরপর আমি আরো ডিসকাস করব। ওকে, মেইন কনসেপ্টটা বোঝা গেল? ওকে শিল্পা, এই যে আমি যেটুকু বলেছি সেটা লিখলেই হয়ে যাবে তুমি, ঠিক আছে? আলাদা করে তোমাকে এক্সট্রা কিছু লিখতে হবে না। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, আমাদের তড়িৎচুম্বকীয় যে বিকিরণগুলো হচ্ছে সেগুলো এক প্রকার কণার স্রোত। এই কণাগুলোকেই আমরা কি বলছি, এই কণাগুলোকে আমরা বলছি হচ্ছে ফোটন। ওকে, এই কণাগুলোর আমরা একটা নাম দিয়েছি। কি নাম দিলাম? এই কণাগুলোর নাম আমরা দিলাম হচ্ছে ফোটন। বুঝতে পারলে? ওকে শিল্পা, এইটুকুই, এর থেকে বেশি কিছু নেই। এই কনসেপ্টটা বুঝলে কিনা বলো? ওকে, এই কনসেপ্টটা বুঝলে কিনা বলো? তাহলে এইটুকু আশা করছি সবার কাছে ক্লিয়ার হলো। এবার এইটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়, সবাই যদি এইটুকু বোঝো, শিল্পা বুঝলে তো? একবার কনফার্ম করো। তাহলে বাকিরা তো বলছো বুঝে গেছো। তো এই ক্ষেত্রে এইটুকু বুঝলে, এবার এই যে এই ফোটন আছে না, এই ফোটনের ধর্ম নিয়ে আমাকে পড়তে হবে। ওকে, এই ফোটন আমাদের এই চ্যাপ্টারে অনেক বেশি ইম্পর্টেন্স প্লে করবে। ওকে, তাহলে আমরা কি নিয়ে ডিসকাস করব? আমরা ডিসকাস করব হচ্ছে এই ফোটনের বিভিন্ন প্রপার্টি বা ফোটনের বিভিন্ন ধর্মগুলো নিয়ে। তাহলে আমরা এবার কি নিয়ে ডিসকাস করছি? আমরা এবার ডিসকাস করছি হচ্ছে প্রপার্টিস অফ ফোটন। ওকে, প্রপার্টিস অফ ফোটন, বা ফোটন কণাগুলোর আমাদের কি ধর্ম রয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে যে ফোটন কণার ধর্মটা তোমার জানতে লাগবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে এই ফোটন কণাগুলো আছে, সেটা কিরকম? সেটা হচ্ছে নিস্তড়িত। ওকে, মানে কি? মানে হচ্ছে নিউট্রাল। এই ফোটন কণাগুলোর কোনো রকম আধান নেই। এগুলো কি? এগুলো হচ্ছে নিস্তড়িত বা নিউট্রাল কিছু কণা। এই যে আমাদের এই ফোটন কণাগুলো আছে, তারা কি, দেখো আমাদের কি বলছি, যে আমাদের আলো যাচ্ছে মানে কি, আলো হচ্ছে ফোটন কণার স্রোত। তার মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই ফোটন কণাগুলোর স্পিড কি হবে, এই ফোটন কণাগুলোর যে স্পিড হবে সেটা কি, সেটা কিন্তু শূন্য মাধ্যমে যে আলোর বেগ, সেই বেগেই কিন্তু এই ফোটন কণাগুলো কি হয়, ফোটন কণাগুলো প্রসিড করে। তাহলে আমাদের যে এই ফোটনের স্পিড বা ফোটনের বেগ কি হবে, সেটা কিন্তু আমাদের আলোর বেগের সাথে সমান হচ্ছে, যে c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমাদের এই যে ফোটন কণাগুলো, তাদের কি, তাদের যে স্থির ভর বা তাদের যে রেস্ট মাস, সেটা কত হয়? আমাদের এই ফোটন কণাগুলোর কোনো রকম ভরও থাকছে না। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবার এখানে একটু পরেই একটা আমরা জিনিস শিখতে পারবো, সেটা কি, আমাদের ফোটন কণাগুলোর দেখো কোনো রকম ভর থাকছে না, কিন্তু এদের কি থাকবে? এদের থাকবে হচ্ছে ভরবেগ। স্যার কিভাবে আসছে? এটা আসবে হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটি থেকে। অফকোর্স আমরা থিওরি অফ রিলেটিভিটি পড়তে যাব না, আমরা সেখান থেকে একটা ইকুয়েশন পাই। সেই ইকুয়েশনটা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, আমরা দেখব যে এই ফোটন কণাগুলোর কোনো রকম ভর নেই, কিন্তু আমাদের এদের ক্ষেত্রে কি থাকবে? এদের ক্ষেত্রে একটা ভরবেগ থাকবে। এবং এই জিনিসগুলোই আমি তোমাদেরকে বলেছিলাম, যে আমরা যখন পরমাণুর ভিতরের জিনিসপত্র নিয়ে অ্যানালাইসিস করছি না, তখন দেখবে যে তোমাদের সাধারণ যে আমরা যে জিনিসগুলো পড়ে এসেছি, তার থেকে কিছু কিছু জায়গায় ডিফারেন্স পাবে। কারণ এখানে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে আমাদের নর্মাল ফিজিক্সের সঙ্গে কিছু কিছু জায়গায় তুমি ডিফারেন্স পাবে, কিন্তু তুমি সমস্ত কিছু বুঝতে পারবে, সেটা একদম ক্লিয়ার। ওকে স্যার, এম নট মানেটা কি? এম নট মানেটা হচ্ছে স্থির ভর। ঠিক আছে, দেখো যখন আমাদের এরকম পার্টিকেল গুলো নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে, তখন কি, তখন তাদের আমাদের দুই রকমের হয়ে যায়। যে একটা কি, আলো মানে কণাগুলো যদি খুব স্পিডে যাচ্ছে, তখন একরকমের বেগ। আর সেটা যদি আমাদের একটা ইনার্শিয়াল মাস দেখছি বা রেস্টিং অবস্থায় মাস দেখছি, সেটাকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি হচ্ছে স্থির ভর। এম নটটা কি? এম নট হচ্ছে আমাদের এই যে কণাটা রয়েছে, এই কণাটার স্থির ভর। তাহলে আমাদের ফোটনের স্থির ভর কত? ফোটনের স্থির ভর হচ্ছে 0। ওকে, ফোটনের স্থির ভর কত? 0। বলো, বুঝলে? অবন্তিকা বুঝলে? হ্যাঁ অন্বেষা, এটা ডিসকাশন করব, এখনো বাকি আছে। ওকে, অবন্তিকা বুঝছো কিনা বলো? অন্বেষা তুমি অপেক্ষা করো, তুমি বুঝে যাবে, চাপ নেই, এখনো অনেকখানি বলা বাকি আছে। ওকে,
তাহলে আমাদের এই যে ফোটন, সেই ফোটনের আমরা স্থির ভর কত পাচ্ছি? ফোটনের স্থির ভর আমরা পাচ্ছি কত? ফোটনের স্থির ভর আমরা পাচ্ছি হচ্ছে এই ক্ষেত্রে 0। ওকে, এবার এখানে আমাদের যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এই যে আমি যেটা বলছিলাম, ওকে স্যার প্রতিটি ফোটন কণাই কি নিস্তড়িত? ইয়েস শৈলেন, ফোটন কণা মানেই নিস্তড়িত। ওকে, ফোটন কণার কোনো রকম আধান নেই। এবার অন্বেষা মন দিয়ে শুনবে, যেটা বলছিলাম ভরবেগের কথাটা। আমাদের থিওরি অফ রিলেটিভিটি, তোমরা জানো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আছে, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, কি পাই? যে ই সমান সমান সেটা কত হয়? রুট ওভার পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট এর স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এটা কি পাই? এটা আমরা পাই হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটি থেকে। তাহলে এই যে থিওরি অফ রিলেটিভিটি থেকে আমি এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটার মধ্যে কোনটা কি বলতো? এই ইকুয়েশনটার মধ্যে আমাদের যে পিটা কি? পি হচ্ছে আমাদের ভরবেগ। ওকে, সিটা কি? সি তোমরা বুঝতেই পারছো, সি হচ্ছে আমাদের আলোর বেগ। এম নটটা কি? এম নটটা হচ্ছে স্থির ভর। এবার যেটা আমি তোমাদের বলছিলাম যে আমরা থিওরি অফ রিলেটিভিটি যখনই কনসিডার করি, তখনই আমরা কি বুঝতে পারবো? আমাদের এই ফোটন কণাগুলোর কোনো রকম ভর না থাকলেও তাদের কি থাকবে? ভরবেগ থাকবে। দেখো, তাহলে এখানে এম নটের জায়গায় আমি কি রাখবো? 0। তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কি বেঁচে থাকবে? তাহলে এখানে বেঁচে থাকবে ই সমান সমান কত? ই সমান সমান হচ্ছে পিসি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? এখান থেকে আমি পি সমান সমান পেয়ে যাব কত? ই বাই সি। ওকে, এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমি পি সমান সমান পেয়ে যাচ্ছি ই বাই সি। এবার দেখো, সি একটা ভ্যালিড কোয়ান্টিটি এবং প্রত্যেকটা ফোটন কণা তার একটা শক্তি থাকবে। তাহলে এই দুটোর অনুপাতে কি হবে? এই ফোটন কণাটার ভরবেগ। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? যে একটা ফোটন কণা তার স্থির ভর 0 হলো, এখানে কি থাকছে? তার কিন্তু একটা ভরবেগ থাকছে। এবং সেই ক্ষেত্রে এই ভরবেগের মানটা কিসের উপর ডিপেন্ড করছে? দেখো, এই ক্ষেত্রে আমাদের ই বাই সি, সি তো একটা কনস্ট্যান্ট, তাহলে এই ক্ষেত্রে শক্তিটা কত হবে তার উপর এই ভরবেগটা ডিপেন্ড করবে। তাহলে এবার আমরা এই শক্তিটা বের করব। অন্বেষা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এটাই বলছিলাম যে আমাদের স্থির ভর 0 হলো, আমাদের কি থাকবে? এই ফোটন কণাগুলোর কিন্তু একটা ভরবেগ থাকছে। ওকে, পি মানে কি? পি মানে হচ্ছে এই অবন্তিকা, পি মানে পাওয়ার না, পি মানে হচ্ছে ভরবেগ, মোমেন্টাম। মোমেন্টাম পি মানে কি? পি মানে আমাদের মোমেন্টাম পড়েছিল না, ভর ইনটু বেগ, তো সেই পি মানে হচ্ছে ভরবেগ, মোমেন্টাম। ওকে, তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে ভরবেগ, মোমেন্টাম। ওকে, চলো এইটুকু বোঝা গেছে। এবার তাহলে আমরা কি ডিসকাস করব? আমাদের যে এই ফোটন কণাগুলো রয়েছে, সেই ফোটন কণাগুলোর শক্তি কত হয়। ঠিক আছে, আমাদের ফোটন কণাগুলোর শক্তি কত হয়। তাহলে এবার আমরা ডিসকাস করছি ফোটন কণাগুলোর শক্তি। এবং এই যে এই ফোটন কণাগুলোর শক্তি, সেটা আমাদের এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, আমাদের যে এই ক্ষেত্রে বিকিরণটা এসে পড়ছে, তার একটা কি? তার একটা কম্পাঙ্ক থাকবে। আমাদের যে বিকিরণটা এসে পড়ছে তার একটা কম্পাঙ্ক থাকবে। তাহলে কোনো একটা বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফোটন কণাগুলো হবে তাদের শক্তি কত হবে? আমাদের প্রত্যেকটা ফোটন কণার যে শক্তি আমরা পাবো, সেটা আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ই সমান সমান এইচ নিউ। ওকে, তাহলে আমাদের কোনো একটা বিকিরণের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সেটা যদি নিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে ফোটনের শক্তি কত হচ্ছে? সেটা হয়ে যাবে ই সমান সমান এইচ নিউ। যেখানে এই যে নিউটা কি? নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বা কি, বা এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। আর এই যে এইচটা হচ্ছে একটা নতুন টার্ম। এটা কি? এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ওকে, এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। বোঝা গেল? তাহলে আমাদের ই সমান সমান কত হয়? ই সমান সমান হয় হচ্ছে এইচ নিউ, যেখানে এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এবং নিউটা কি? নিউটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এবার এই ইকুয়েশনটাকে তাহলে আমি আরো মডিফাইও করতে পারি। কিভাবে মডিফাই করবো স্যার? দেখো, আমি ই সমান সমান লিখতে পারি কত? ই সমান সমান আমি লিখতে পারি হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ওকে, কেন স্যার? এটা কোথা থেকে পেলেন? দেখো, আমরা কি জানি? আমরা জানি সি সমান সমান কত হয়? নিউ ল্যামডা। তাহলে আমি নিউ এর জায়গায় কি লিখতে পারি? নিউ এর জায়গায় আমি লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে এখানে নিউ এর জায়গায় আমি সি বাই ল্যামডা বসিয়ে দিয়েছি। তাহলে আমি ই সমান সমান কত পেয়ে যাচ্ছি? এইচ সি বাই ল্যামডা। যেখানে ল্যামডা কি? আশা করছি বুঝতে পারছো যে এই ল্যামডা সেটা কি? সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ, তাই তো? ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমাদের এক্ষেত্রে যে বিকিরণটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? ই সমান সমান এইচ নিউ বা ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এবার এই যে আমাদের এইচ, এই কনস্ট্যান্টটা, তার মানে দেখো এর প্রচুর এই ক্ষেত্রে মাহাত্ম্য আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই এইচ কনস্ট্যান্টটা আছে, তার মানটা কত? এইচ কনস্ট্যান্টের মানটা কিন্তু মনে রাখতে হবে। নিউমেরিক্যালে কিন্তু এটা দিতেও পারে, নাও দিতে পারে। এইচ কনস্ট্যান্টের ভ্যালুটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইচ এর মান কত হয়? এইচ এর যে মান হয় সেটা সবাই নোট ডাউন করে নাও।
যে h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এর ইউনিটটা কি, এর ইউনিটটা হচ্ছে জুল সেকেন্ড। ওকে, এর ইউনিটটা কি, জুল সেকেন্ড। জুল পার সেকেন্ড লিখে অনেকে ভুল করে, কারণ আমরা সাধারণত বারবার পার লিখতে অভ্যস্ত। তো এই ক্ষেত্রে জুল পার সেকেন্ড নয়, কিন্তু এটা কি, এটা হচ্ছে আমাদের জুল সেকেন্ড। তাহলে আমাদের এই যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান কত, সেটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। ওকে, শৈলেন বুঝলে? আচ্ছা, শৈলেন আগেই জিজ্ঞেস করে ফেলেছে স্যার এইচ এর মান কত। আচ্ছা, এই ও শৈলেন তো অনেক দূরে চলে গেছে। শৈলেন আসবো ওগুলোতে আমরা আসবো, অপেক্ষা করো। আচ্ছা স্যার 6.625 হবে, ঠিক আছে, তুমি 6.625 লিখলেও চলবে। ওকে, কোনো সমস্যার ব্যাপার নেই। আচ্ছা, শিল্পা কি জিজ্ঞেস করছো? স্যার আরেকবার বলুন প্লিজ। এই যে শিল্পা কি বললাম, যে আমাদের এটা ধরে নাও কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ফোটনটা যে আসছে, সেই ক্ষেত্রে আমাদের বিকিরণের কম্পাঙ্কটা হচ্ছে নিউ। সেটাকে যদি আমি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, তাহলে আমি এই যে ফোটনটা রয়েছে তার শক্তিটা পেয়ে যাবো। শক্তি E সমান সমান কত হয়, h নিউ। এবার দেখো আমাদের বেগের ফর্মুলা কি হয় একটা বিকিরণের জন্য, c সমান সমান নিউ ইন্টু ল্যামডা, যে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কম্পাঙ্কটাকে আমি কি লিখতে পারি, c বাই ল্যামডা। তাহলে এখানে যদি আমি সেটা বসিয়ে দিই, তাহলে আমাদের আপডেটেড ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, আপডেটেড ফর্মুলাটা হয়ে যাচ্ছে hc বাই ল্যামডা। ওকে, বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে সবাই, সবার কাছে ক্লিয়ার? ওকে, শৈলেন তুমি 625 লিখলেও চলবে, কোনো সমস্যার ব্যাপার নেই। ওকে, 625 লিখলেও চলবে, 626 লিখলেও চলবে, কোনো সমস্যার ব্যাপার নেই। আরে এই যে বেসিক দেখো না, -34। ওকে, তাহলে ওটা কোথায় যাবে প্রিসিশন, ওটার জন্য কোনো চাপ নেই। ওকে, বুঝলে? স্যার ভরবেগের ইকুয়েশনটা মনে রাখতে হবে। ইয়েস, এই যে এটা মাথায় রাখতে হবে, p সমান সমান কত, e বাই c। এটা চাইলে মাথায় রাখতেও পারো, নাও রাখতে পারো। এগুলো এটার থেকে সাধারণত কোয়েশ্চেন ফ্রেম হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে আর কোনো ডেরিভেশন দেবে না, কিন্তু এটা মাথায় রেখো। আর এটাও চাইলে মনে রাখতে পারো, ছোট না, ইজি তো, যে e সমান সমান p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 ওভারঅলটা রুট। তো m নটের জায়গায় আমি যদি 0 বসাই, তাহলে আলটিমেটলি p সমান সমান কত পেয়ে যাচ্ছি, e বাই c। বলো এতখানি যা যা বলেছি সবার কাছে ক্লিয়ার আছে কিনা, এতখানি যা যা বলেছি সবার কাছে ক্লিয়ার আছে কিনা? এন্ড এই যে ফোটনের শক্তি সম্পর্কে আমরা বুঝলাম, এটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে আমি আরেকটু ডিসকাশন করব এই শক্তি সংক্রান্ত, কারণ এটা এই চ্যাপ্টারে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতখানি সবাই বুঝলে কি বুঝলে না, একবার আমাকে জলদিসে বলো। তাহলে এতখানি যদি তোমরা বুঝতে পারো, এবার এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ফর্মুলা দেখব। কি ফর্মুলা? এই যে আমরা E সমান সমান কত পেলাম, E সমান সমান আমরা পেলাম হচ্ছে hc বাই ল্যামডা, তাই তো? E সমান সমান আমরা কত পেলাম, hc বাই ল্যামডা। এবার তোমাদের এই চ্যাপ্টারে বারবার ক্যালকুলেশনের প্রয়োজন হবে, তো সেই জন্য আমাদের যে ক্যালকুলেশন গুলো হবে, দেখো আমাদের এখানে সাধারণত আমরা শক্তিকে কি এককে নেব, শক্তিকে আমরা নেব হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। আমরা শক্তিকে ইলেকট্রন ভোল্ট এককে নেব। ইলেকট্রন ভোল্ট একক সম্পর্কে তোমরা আগেও পড়েছিলে, কিন্তু স্টিল আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, যে ইলেকট্রন ভোল্ট একক ইউজ করব। কেন ইলেকট্রন ভোল্ট একক ইউজ করব? তার কারণ হচ্ছে যে আমাদের এই যে পারমাণবিকের ভিতরের ফিজিক্স যখন পড়ছি না, পরমাণুর ভিতরে, তখন আমাদের যে শক্তিগুলো সেগুলো খুবই কম কম শক্তি হবে, বুঝলে না? তো সেই ক্ষেত্রে আমাদের জুল একক ইউজ করা, আর্ক একক ইউজ করা, এগুলো অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য আমরা কি ইউজ করব, কম্পারেটিভলি ছোট একক ইউজ করব। এবং কি ইউনিট ইউজ করছি আমরা, ইলেকট্রন ভোল্ট ইউনিট ইউজ করব। এবার ইলেকট্রন ভোল্ট আমরা কাকে বলি? আমরা বলি যে ধরো আমাদের যদি একটা ইলেকট্রন সে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায়, তাহলে তার যতখানি শক্তি হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাস করলে তার যতখানি শক্তি হচ্ছে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট। এবং এই যে 1 ইলেকট্রন ভোল্ট, তার সঙ্গে যদি আমি জুলের সম্পর্ক বের করতে চাই, তাহলে জুলের সম্পর্ক বের করলে কি আসবে, দেখো যে এক্ষেত্রে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট সেটা ইকুয়াল টু কত, একটা ইলেকট্রনের চার্জ সেটা কত হয়, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব ইন্টু 1 ভোল্টের মধ্য দিয়ে পাস করছে, তাহলে এত জুল। তাহলে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট সেটা ইকুয়াল টু কত আসছে, কি আবার আলাদা লাইন লিখবো তাই না, যে এত জুল হয়ে যায়, 1 দিয়ে তো গুণ করবে, তাহলে এত জুল। ওকে, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত হয়, 1 ইলেকট্রন ভোল্ট হয় হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। ওকে, তারপরে তোমরা বুঝতে পারছো যে জুলের রেসপেক্টে ইলেকট্রন ভোল্ট ইজ আ ভেরি স্মল ইউনিট। এবং এই ইউনিটটাকে আমরা কোথায় ইউজ করি, এই ইউনিটটাকে আমরা
এই যে বিভিন্ন ধরনের এখন আমরা কোয়ান্টাম তত্ত্ব পড়ছি, এখানে ইউজ করব, আপকামিং টাইমে আমরা পড়বো হচ্ছে অ্যাটমিক ফিজিক্স নিয়ে পড়বো, সেখানে সমস্ত জায়গায় আমরা এই ইলেকট্রন ভোল্ট এককটাকেই ব্যবহার করব। এবার এখানে আমাদের দেখো যে ফোটনের যে শক্তিটা পাচ্ছি, তাহলে এটাকেও জুল এককে বের না করে আমরা যদি এটাকে ইলেকট্রন ভোল্টে ডিরেক্টলি বের করি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তো সেই জন্য এখানে একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ঠিক আছে স্যার। ডিরেক্ট ফর্মুলাটা কোথা থেকে আসে? কিছুই না, তুমি এই যে hc/λ পেয়েছো, দেখো c এর মান তুমি জানো, h এর মান তুমি জানো, তাহলে এগুলোর মানগুলো যদি আমি বসিয়ে দিই এবং e কে যদি আমি ইলেকট্রন ভোল্টে এবং ল্যামডাকে যদি আমি অ্যাংস্ট্রমে প্রকাশ করি, আচ্ছা 1 অ্যাংস্ট্রম মানে কি? এখানে আরো একটা ইউনিট দেখো, আমাদের যখন এই পরমাণুর ভেতরের আমরা ফিজিক্স নিয়ে পড়ছি, এখানে যে বিভিন্ন দূরত্বগুলো, সেই দূরত্বগুলো কি খুব ক্ষুদ্র ক্ষুদ্র হবে, তাহলে সেই ক্ষেত্রে মিটার একক ব্যবহার করাটা কি আমার জন্য মানে সুইটেবল? অফকোর্স না। মিটার কত বড়, আর পরমাণুর ভেতরে ফিজিক্স পড়ছি যেটা আমি দেখতেই পারি না, তাহলে সেক্ষেত্রে মিটার একক ইউজ করাটাও সুইটেবল না। তো সেখানে আমরা সাধারণত ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম এই এককগুলো ব্যবহার করে থাকি। তো আমাদের যে 1 অ্যাংস্ট্রম সেটা ইকুয়াল টু কত হয়? সেটা ইকুয়াল টু হয় 10⁻⁻10 মিটার। তাহলে এবার একটা ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে যদি আমি অ্যাংস্ট্রম এককে প্রকাশ করি এবং তার শক্তিটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করি, তাহলে আমি একটা ডিরেক্ট ফর্মুলা পেয়ে যাই। সেই ডিরেক্ট ফর্মুলাটা কি আসছে? সেই ডিরেক্ট ফর্মুলাটা সবাই মাথায় রাখো যে আমাদের যে ইটা কি এককে? এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। সেটা ইকুয়াল টু কত হয়? সেটা ইকুয়াল টু হয় হচ্ছে 12400 বাই কত? বাই হচ্ছে ল্যামডা, যেখানে ল্যামডাটা কি এককে বসাবো? ল্যামডাটা বসাবো হচ্ছে আমরা অ্যাংস্ট্রম এককে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে আমরা ডিরেক্টলি কি পেয়ে যাব? আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি অ্যাংস্ট্রম এককে বসাই, আমরা একদম ডিরেক্টলি ইলেকট্রন ভোল্ট এককে আমাদের যে এই শক্তিটা আছে সেটা পেয়ে যাব। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এইটুকু যদি বোঝো, এবার এইটুকু বুঝে গেলে, হ্যাঁ তীর্থরাজ কিছু একটা জিজ্ঞেস করছো বোধহয়, সেটা পরে ডিসকাস করছি। ওকে, বা পরে তোমাকে আমি ওটা নিয়ে অন্য কোনো ক্লাসে ডিসকাস করবো। এখন এই জায়গাটায় মানে এই যেই বিষয়টা ডিসকাস করছি না সেটার মধ্যে কনসেন্ট্রিক রাখি, তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের আরো বেটার হবে। ওকে চল, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এইটুকু বুঝলে এবার আমি শক্তিটা নিয়ে আরেকটু ডিসকাশন করতে চাই। দেখো আমরা ই সমান সমান কত পেলাম? ই সমান সমান পেলাম হচ্ছে h নিউ, তাই তো? বা আমরা ই সমান সমান কত পেলাম? ই সমান সমান পেলাম হচ্ছে hc/λ। তো তুমি যেই ফর্মুলাটাই ব্যবহার করো না কেন, এখান থেকে আমি যদি দেখি ই কি? ই হচ্ছে নিউ এর সাথে সমানুপাতিক, এবং আমি যদি এখান থেকে দেখি ই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। এন্ড স্বাভাবিক যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কি হয়? কম্পাঙ্ক কমে, ঠিক না? কারণ সি তো কনস্ট্যান্ট। সি যদি কনস্ট্যান্ট থাকে, তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বড় করো তাহলে কি হবে? কম্পাঙ্কটা কমবে। আবার তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট করো, কম্পাঙ্ক কি হবে? বাড়বে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস বোঝো যে আমাদের যে শক্তিটা সেটা কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। তার মানে কম্পাঙ্ক তুমি যত বৃদ্ধি করবে তার কি হবে? শক্তিটা তত বাড়বে, তাই না? কম্পাঙ্ক যত বৃদ্ধি করবে আমাদের ফোটনের এনার্জিটা সেটা আরো ইনক্রিজ হবে, আর কম্পাঙ্ক যত তুমি রিডিউস করবে তত কি হবে? শক্তি হ্রাস পাবে। সিমিলারলি আমি কি দেখতে পাচ্ছি? আমাদের যে শক্তি সেটা এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে আমি এই ক্ষেত্রে কি করব? আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি করি শক্তিটা কমবে, আর আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা হ্রাস করি শক্তি কি হবে? শক্তি বাড়বে, তাই তো? আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করি শক্তি হ্রাস পাবে, আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস করি তাহলে কি হবে? তাহলে আমাদের শক্তিটা বাড়বে। ইফ উই decrease the wavelength then energy will increase, and if we increase the wavelength then energy will decrease, because it's inversely proportional, right? And here it is a like directly proportional equation. So if I increase nu then E will increase, and if I decrease nu then E will decrease, right? তাহলে এই যে আমরা এই জিনিসটা বুঝলাম সেটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি একটা কথা বলি খুব ভালো করে, এখন যে পয়েন্টটা বলবো না সেটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? ধরে নাও আমার একটা ম্যাক্সিমাম এনার্জি চাই। ওকে, ম্যাক্সিমাম চাই আমি এনার্জি। ওকে, এটাকে আমি এইদিকে লিখি বা নেক্সট পেজে লিখি, তাহলে কি সাইডে হয়ে যাচ্ছে নাকি? নেক্সট পেজে লিখি চলো, তাহলে তোমাদের আরো অ্যাটেনশনটা ভালো হবে। আমি কি চাই? আমি চাই হচ্ছে আমাদের যে এনার্জিটা ম্যাক্সিমাম হোক। তাহলে এনার্জিটা ম্যাক্সিমাম কখন হবে? এনার্জিটা যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় তার জন্য আমি কি বলতে পারি? তার জন্য যেই পার্টিকুলার ওয়েভলেন্থে, ঠিক আছে, যেই পার্টিকুলার ওয়েভলেন্থে আমাদের এই এনার্জিটা ম্যাক্সিমাম হবে সেটা কি? সেটাকে তাহলে মিনিমাম ভ্যালু হতে হবে না? যে ল্যামডা সেটা যত ছোট হবে শক্তিটা তত বেশি হবে।
তার মানে আমি যদি কোনো একটা পার্টিকুলার ম্যাক্সিমাম এনার্জির কথা বলি তখন তরঙ্গ দৈর্ঘ্যটা কি মিনিমাম হতে হবে। বা সিমিলারলি আমি কি বলতে পারি, আমার যে কম্পাঙ্কটা সেটা ম্যাক্সিমাম হতে হবে। দেখো তো ঠিক কিনা। এবং এই দুটো কি, এই দুটো একটা আরেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড হবে। যে আমি যদি বলি সি, সেটা সমান সমান কত হবে, নিউ ম্যাক্স ইনটু নিউ ম্যাক্স, হ্যাঁ নিউ ম্যাক্স ইনটু ল্যামডা মিন, এটা হবে। দেখো তো এই কনসেপ্টটা বুঝলে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এন্ড এই চ্যাপ্টারে এই কনসেপ্টটার প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। ওকে, এন্ড বইয়ে কোথাও এইভাবে লেখা নেই। ওকে, বা ধরো মানে তোমাদেরকে কেউ এইভাবে শেখাবেও না, তো সেই জন্য যেটা বলছি সেটা খুব ভালো করে ফোকাস করো। তোমরা হয়তো বইয়ে পড়লে ভাববে স্যার এটা তো নাই বইয়ে, আমি কেন পড়তেছি? আরে তোমাকে শেখাচ্ছি, তুমি শেখো, একটু পরে বুঝবে যে কেন পড়তেছি। বলো বুঝলে কিনা সবাই? বলো বলো, বুঝছো জলদি? ঠিক আছে ঠিক আছে নাসরিন, আচ্ছা শুনতে পাওনি, আমি বলছি আরেকবার, দাঁড়াও। দেখো হ্যাঁ, ওকে উপাসনা বলছে ক্লিয়ার। ওকে ঠিক আছে, যারা বুঝে গেছো গুড, যারা বোঝোনি আরেকবার দেখো। ঠিক আছে, কি বলছি, আমি চাই কোনো একটা ম্যাক্সিমাম শক্তি পেতে। তো শক্তির ফর্মুলাটা কি, E ইকুয়াল টু এইচ নিউ বা E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এবার তুমি দেখো এইচটা কি ধ্রুবক, সিটা কি ধ্রুবক, তাহলে তোমাকে যদি শক্তিটা ম্যাক্সিমাম করতে হয় তরঙ্গ দৈর্ঘ্যটাকে মিনিমাম করতে হবে। কারণ আমরা এখনই কি দেখলাম যে আমাদের শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি যদি এনার্জিটা ম্যাক্সিমাম পেতে চাও ওয়েভলেন্থটাকে মিনিমাম করতে হবে। সিমিলারলি আমি যদি এই রিলেশনটার থেকে বলতে চাই তাহলে আমি কি বলবো, আমি দেখতে পাচ্ছি আমাদের এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। দেন ইফ আই ওয়ান্ট ম্যাক্সিমাম এনার্জি, আমার যদি ম্যাক্সিমাম শক্তির প্রয়োজন হয় তাহলে আমি কি করব, তাহলে আমি এক্ষেত্রে ম্যাক্সিমাম এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বা ম্যাক্সিমাম কম্পাঙ্ক ইউজ করার চেষ্টা করব। এবং এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা সেটা কি এই মিনিমাম কম্পাঙ্ক, আমাদের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার বাংলায় তো কম্পাঙ্ক, আমি এটাকে কম্পাঙ্ক বলে দিচ্ছি ভুল করে, যে আমাদের যে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা মিনিমাম ওয়েভলেন্থটার সঙ্গে রিলেটেড হবে এবং এদের গুণফলটা কি হবে, তাহলে সি এর সাথে ইকুয়াল হবে। দেখো তো এবার বুঝলে কি বুঝলে না? বা আমি আরেকটা জিনিস বলছি সেটাও দেখে নাও, তাহলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারলি আমি যদি বলি যে মিনিমাম এনার্জি চাই, আমার মিনিমাম এনার্জি চাই, তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম এনার্জির জন্য আমাদের কি, আমাদের ওয়েভলেন্থটা সেটা ম্যাক্সিমাম হওয়া দরকার এন্ড আমাদের যে কম্পাঙ্কটা সেটা কি হওয়া দরকার, সেটা হওয়া দরকার হচ্ছে আমাদের মিনিমাম। দেখো তো মিনিমাম এনার্জির জন্য আমার যে কম্পাঙ্কটা সেটা মিনিমাম কম্পাঙ্কটা রাখবে, যে মিনিমাম এতটুকু কম্পাঙ্কের জন্য আমার মিনিমাম এনার্জি পাচ্ছে। আর সেই ক্ষেত্রে এটার সঙ্গে রিলেটেড যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে, দেখো দুটো কি, দুটো তো সেম এনার্জি এবং আমি জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একটার সঙ্গে রিলেটেড। তাহলে যখন আমি মিনিমাম কম্পাঙ্কটার কথা বলছি তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কি ম্যাক্সিমাম হবে না। দেখো তো এবার সবার কাছে ক্লিয়ার কিনা? একদম এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার থাকতেই হবে, এটার ইম্পর্টেন্স অনেক বেশি আমাদের এই চ্যাপ্টারে। এন্ড এটা বুঝলে দেখবে দারুণ জিনিস হবে। E ইকুয়াল টু পিসি মানে কি, এই শৈলেন কোথায় বলেছিলাম E ইকুয়াল টু পিসি? তুমি এখন কোথাকার কোশ্চেন জিজ্ঞেস করছো? E ইকুয়াল টু পিসিটা কি ছিল, যে এখানে আমাদের এই যে স্থির ভরটা জিরো হলো, তাহলে এই টোটাল টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এবার এটা যদি জিরো হয়ে যায়, তুমি যখন এই পি স্কোয়ার সি স্কোয়ারের রুট করবে তাহলে E ইকুয়াল টু কত আসবে, পিসি, যেখানে ইটা হচ্ছে শক্তি, পিটা কি, পি হচ্ছে ভরবেগ এবং সিটা কি, সিটা হচ্ছে এক্ষেত্রে আলোর বেগ। তাই তো বোঝা গেল? চলো বুঝেছো বুঝেছো শৈলেন? আর এখন যেটা বললাম এটা সবার কাছে ক্লিয়ার? একজনেরও যদি ডাউট থাকে আমাকে বলো, আমি আরেকবার বলবো, ঠিক আছে? হ্যাঁ, তাই বলে আমি তোমাদেরকে, কেউ যদি বলো স্যার এটা 10 বার বলো, 10 বার বলবো নাকি? চলো ঠিক আছে, এইটুকু সবাই বুঝে গেছে? স্যার ওই সিটা কি করে এলো? আরে প্রগতি, সিটা কি, সিটা হচ্ছে আলোর বেগ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যে বেগটা হয় সেটা তার কম্পাঙ্ক আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য গুণফলের সাথে সমান হয় না? বা ধরো ক্লাস 11 যখন তোমরা তরঙ্গ সম্পর্কে পড়েছিলে, তরঙ্গের বেগটা কি হয়, তার কম্পাঙ্ক এবং যে ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য তার গুণফলের সাথেই তো সমান হয়, তাই না? বুঝলে প্রগতি? সি তো এই ক্ষেত্রে লাইটের বেগ, ভেলোসিটি অফ লাইট। ওকে, ইয়েস ইয়েস, অবন্তিকা বাড়ি এসছি। ওকে চলো, ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছে সবাই? এবার এটা বুঝে গেলে এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট।
এটা হয়ে গেলে আমরা পড়বো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। বা এটাকে বাংলায় কি বলে, বাংলায় বলে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এবার এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, এটা কি জিনিস হয়? দেখো, আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা দেখলেন যে আমাদের কোনো একটা ধাতুর ওপর বা কোনো একটা ক্যাথোডের ওপর, কোনো একটা ধাতুর তৈরি ক্যাথোডের ওপর আমরা যদি একটা নির্দিষ্ট বিকিরণ, মানে একটা নির্দিষ্ট বিকিরণ ফেলাই, ঠিক আছে, এন্ড বারবার দেখবে আমি যখন কথাগুলো বলবো আমার প্রত্যেকটা, মানে আজকে আমি যা যা ওয়ার্ড ইউজ করব আমার প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা ফোকাস করবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের কিছু না কিছু ইম্পর্টেন্স রয়েছে। যে তারা দেখলেন যখনই আমি কোনো একটা ধাতব পাতের উপর বা কোনো একটা ক্যাথোডের উপর একটা নির্দিষ্ট বিকিরণ ফেলাচ্ছি, তখন কি হচ্ছে, তখন সেটার ঋণাত্মক আধান কমে যাচ্ছে। কি হচ্ছে? তার ঋণাত্মক আধান কমে যাচ্ছে। এবার ঋণাত্মক আধান কখন কমা পসিবল? যদি তার থেকে ঋণাত্মক আধান বেরিয়ে আসে, তাহলেই ঋণাত্মক আধান কমা পসিবল, ঠিক না? যে আমরা দেখছি আলো যদি এসে পড়ে, আলো তো আর এমন না যে ধনাত্মক আধান নিয়ে আসছে তো সেই জন্য এই ক্ষেত্রে ঋণাত্মক আধান কমিয়ে দিল, সেরকম তো কোনো ব্যাপার নেই, তাই না? তার মানে এই ক্ষেত্রে ঋণাত্মক আধান কখন কমা পসিবল? যদি কিছু ঋণাত্মক আধান বেরিয়ে যায়। তাহলে এই যে এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে এক্ষেত্রে ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, হ্যাঁ স্যার একবার বলুন, নেটওয়ার্কের প্রবলেম হলো, শুনতে পেলাম না। তীর্থরাজ কি বললাম? বললাম যে আমাদের কোনো একটা ধাতব পাতের ওপর বা কোনো একটা ক্যাথোডের ওপর আমরা যদি মানে কিছু একটা বিকিরণ ফেলাই এবং সেটা একটা নির্দিষ্ট মানের হতে হবে, তো সেই একটা নির্দিষ্ট বিকিরণ যখন আমি ফেলাচ্ছি তখন কি হচ্ছে, বা নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন এসে পড়ছে, দেখা যাচ্ছে তার কি হচ্ছে, ঋণাত্মক আধানের মানটা কমে যাচ্ছে। তাহলে ঋণাত্মক আধানের মান কখন কমা পসিবল? যদি তার থেকে ঋণাত্মক আধান বেরিয়ে আসে। তাহলে এই যে ঘটনাটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। সিম্পল ব্যাপার বোঝো যে আমাদের এই একটা পাথ ছিল, এখানে কিছু একটা বিকিরণ এসে পড়লো, তার থেকে কি হচ্ছে, আমাদের নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে। ওকে, নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে। এই যে নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এক্ষেত্রে ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, এবার এই যে এই ফটো ইলেকট্রিক এফেক্ট, এবার এখানে কথাটা হচ্ছে নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে সেটা তো আমরা বুঝলাম, ধরুন আমাদের এক্ষেত্রে একটা মাইনাস কিউ চার্জ বেরিয়ে গেল, কিন্তু এটার মানটা কি হচ্ছে না হচ্ছে, বা এক্ষেত্রে যে এই যে নেগেটিভ চার্জটা বেরিয়ে যাচ্ছে সেটা আসলে কি, সেটা তো আমরা বুঝতে পারছিলাম না, তাই না? কথাটা হচ্ছে আমরা বুঝলাম আচ্ছা এখান থেকে যতখানি ঋণাত্মক আধান ছিল এখানে, তার ঋণাত্মক আধানটা কিছুটা কমে গেল, তার মানে নিশ্চয়ই কিছুটা ঋণাত্মক আধান বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে নেগেটিভ চার্জ যুক্ত আধানটা বেরিয়ে যাচ্ছে বা আমাদের এই যে নেগেটিভ পার্টিকেলটা বেরিয়ে যাচ্ছে, সেটা তো গেল, কিন্তু সেটা গেলটা কি সেটা আমি কি করে বুঝবো? এবার এটা বোঝানোর জন্যই একজন আসলেন, তিনি কে? তিনি হচ্ছে লেনার্ড একটা এক্সপেরিমেন্ট করলেন। ওকে, লেনার্ড একটা এক্সপেরিমেন্ট করলেন বা লেনার্ড একটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু বের করলেন যে এই যে আমাদের নেগেটিভ পার্টিকেলটা যাচ্ছে সেটা আসলে কে। ওকে, এবং এই যে নেগেটিভ পার্টিকেলটা যাচ্ছে সেটা আসলে কে? সেটা হচ্ছে আসলে ইলেকট্রন। ওকে, কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষাটা একটু বোঝাই। ওকে, আমি তোমাদেরকে একটু পরীক্ষাটা বোঝাই। ওকে, এই যে অবন্তিকা অপেক্ষা করো, বুঝতে পারবে যে আমি তোমাদেরকে বোঝাই যে এই নেগেটিভ পার্টিকেলটা কে। হ্যাঁ, আমি বোঝাবো না, লেনার্ড বুঝিয়েছেন, লেনার্ড বের করেছেন, জাস্ট উনি কি করেছেন সেটা আমি তোমাদেরকে বোঝাবো। ওকে, আমি বের করিনি। ওকে, তো এই ক্ষেত্রে দেখো বইয়ের মধ্যে তোমরা দেখবে যে সেই ছবি আঁকা রয়েছে, কিন্তু আমার এখানে ছবিটা হয়তো সেই হবে না, কিন্তু কনসেপ্টটা সেই হবে। ওকে, দেখো খুব ভালো করে ধরে নাও আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এখানে একটা নল রয়েছে। ওকে, আমাদের কাছে এখানে একটা টিউব রয়েছে। ওকে, এই টিউবটা কিরকম, একদম বায়ুশূন্য একটা টিউব রয়েছে। ওকে, একটা বায়ুশূন্য কি রয়েছে, একটা টিউব রয়েছে। এবার এই টিউবটার মধ্যে এখানে একটা পাত রয়েছে। ওকে, এই বায়ুশূন্য টিউবটার মধ্যে এখানে একটা পাত রয়েছে। এবার এখানে যখন একটা পাত রয়েছে, এখানে কি হচ্ছে, এখানে এই যে এই পাতটাকে আমি কি করেছি, এই পাতটাকে আমি -v ভোল্ট বা -v পোটেনশিয়ালে রেখেছি। ওকে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ঋণাত্মক বিভবযুক্ত একটা পাত, তাই তো? এবার এই ঋণাত্মক বিভবযুক্ত একটা পাতের মধ্যে সামনে এখানে আমি কি করলাম, এখানে আমি আরেকটা পাত রাখলাম। ওকে, এই ঋণাত্মক বিভবযুক্ত পাতের সামনে আমি আরেকটা পাত রাখলাম, কিন্তু এর মাঝখানে আবার একটা ছিদ্র আছে। ওকে,
এর মাঝখানে আবার কি আছে, এর মাঝখানে আবার একটা ছিদ্র আছে। ওকে, এই একটা ছিদ্র আছে। ওকে, খুব ভালো কথা। তো এবার এই যে এই পাথটা, এটাকে আমি কি করেছি, এটাকে আমি গ্রাউন্ডেড করে রেখেছি। এটাকে যদি গ্রাউন্ডেড করে রাখি, তার মানে এর পোটেনশিয়ালটা কত, এর পোটেনশিয়ালটা হচ্ছে 0। তার মানে আমি যদি এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য দেখি, সেটা কত হবে, দেখো হায়ার পোটেনশিয়াল আছে 0, তার থেকে আমি মাইনাস ভিটাকে মাইনাস করব, তার মানে আলটিমেটলি কি 0 মাইনাস মাইনাস ভি, তার মানে হচ্ছে ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে এই দুটো পাত রয়েছে। দেখো খুব বেসিক বেসিক জিনিস। ওকে, যে আমাদের এই দুজন কি রয়েছে, ভি বিভব পার্থক্যে রয়েছে, সেটা তোমরা বুঝলে। আচ্ছা, ভি বিভব পার্থক্যে এরা থাকলো। এবার আমি কি করছি, এবার আমি ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটানোর চেষ্টা করছি। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য আমাকে কি করতে হবে, এর উপর আলো ফেলতে হবে, এর উপর আমাকে আলো ফেলতে হবে, এবং এই আলোটা মাথায় রাখবে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত হবে। কেন আমি বারবার নির্দিষ্ট বলছি সেটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সবার মাথায় যাতে আমি এতবার বলাতে ঢুকে যায় যে কোনো আলো পড়লে হয় না, আমাকে এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে, বা কম্পারেটিভলি কি করতে হবে, কম্পারেটিভলি কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলাতে হবে, বা ধরুন তুমি ইউভি রে ফেলাতে পারো, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কিন্তু কম্পারেটিভলি কম হতে হবে। তাহলে সেটা আমি কিভাবে এই ক্ষেত্রে ফেলাবো, ধরো আমি এখানে কি করলাম, এখানে একটা ছিদ্র রেখেছি। ওকে, এখানে আমি একটা ছিদ্র রেখেছি, এবং সেখান দিয়ে একটা আমাদের এই আলো এসে পড়ছে। কি কালারের আলো ফেলানো যায়, মানে নর্মাল জাস্ট। ওকে, জাস্ট ছবি আঁকার জন্য ইউজ করছি, সিলেক্ট করে নেওয়া তো কোনো কাজ হইলো না। এই ধরো আমাদের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের আলো এখানে এসে আপতিত হয়েছে। এবার এখান থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যখন আলো এসে আপতিত হবে, তখন এখান থেকে কি হবে, তখন এখান থেকে ঋণাত্মক আধানযুক্ত সেই পার্টিকেলটা বেরিয়ে আসবে। ধরো নাও কিউ একটা পার্টিকেল, সেটা বেরিয়ে আসলো। দেখো সবাই খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, দেখবে যখন এটা কমপ্লিট হবে তোমরা একটা ভেতর থেকে স্যাটিসফ্যাকশন পাবে যে আরে বাহ, দারুণ জিনিস বুঝলাম। তো তো এই ক্ষেত্রে আমাদের কিউ একটা আধান এখান থেকে বেরিয়ে আসলো। এটা অফকোর্স কিরকম, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক আধানযুক্ত না। ওকে, কিউ ঋণাত্মক আধানযুক্ত একটা পার্টিকেল এখানে বেরিয়ে আসছে। এর যে ভরটা, এর ভর ধরো আমি ধরে নিচ্ছি এম। ওকে, এর ভর কত, এর ভর হচ্ছে এম। এবার দেখো এটা কি, এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত একটা কণা বেরিয়ে আসলো, এবং এখান থেকে যখনই কণাটা বের হয়ে আসবে, ও দেখবে এই দুটো পাতের মধ্যে একটা বিভব প্রভেদ ভি প্রযুক্ত আছে। তাহলে এই বিভব প্রভেদ ভিটা ওকে কি করবে, ভিটা ওকে অ্যাক্সিলারেট করবে, এবং ভিটা ওকে অ্যাক্সিলারেট করার ফলে ওর ধরো এই ক্ষেত্রে বেগ কত হচ্ছে, ওর বেগ হচ্ছে হলো ভি। ওকে, এই ক্ষেত্রে ও ভি বেগ নিয়ে এখান থেকে ধরো এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাবে। ওকে, ভি বেগ নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং ভি বেগ নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যদি এখানে একটা পাত রাখি, ওকে, এবং এখানে যদি আমি একটা ইলেকট্রোমিটার লাগিয়ে দিই, তাহলে এই পাতটায় ও এসে আপতিত হবে। তাহলে সেখান থেকে আমি বুঝতে পারবো আচ্ছা আমার একটা নেগেটিভ চার্জ এসে পড়ছে, তাই না, ইলেকট্রোমিটার দিয়ে মাপতে পারবো। তো ঠিক আছে, এইটুকু তোমরা না হয় বুঝলেন। তো এই ক্ষেত্রে এটা যাচ্ছে। এবার এটা যখন এখানে যাচ্ছে, তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, আমি কি বলতে পারি, আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার যে এই চার্জটা রয়েছে, সেই চার্জটা স্যার আমরা কিভাবে আবার মুছে ছিদ্র করব, কিচ্ছু করার নেই। অন্বেষা আরেকটা ছবি আঁকো। অন্বেষা খালি ও আগের দিন বলে স্যার আপনি তো এদিক ওদিক সরাই দিচ্ছেন, আমরা কি করে সরাবো। আজকে ওর দাবি যে আমরা কি করে আবার মুছে নিয়ে ছিদ্র করব। কিচ্ছু করার নাই, এইভাবেই করতে হবে। চলো দেখো, তাহলে এই ক্ষেত্রে খুব ভালো করে বোঝো, হ্যাঁ, যে আমাদের এই যে কিউ আধানটা ছিল তার ভরটা হচ্ছে এম এবং তার বেগটা হচ্ছে ভি। এবার সে কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত হচ্ছে, ক্যাপিটাল ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ও ত্বরান্বিত হচ্ছে। এবার ক্যাপিটাল ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন ও যাবে, ওর এই ক্ষেত্রে যে আমাদের শক্তিটা হবে সেটা কত হবে, কিউ ভি। আমরা জানি তাই না, যে আমাদের কোনো একটা আধান কিউ, সে যদি ভি বিভব প্রভেদের মধ্যে যায়, তার কৃতকার্য বা শক্তি কত হয়, সেটা হয় কিউ ভি। এবং এটাই কি হবে দেখো, ওর যে আমাদের আধানটা যখন বেরোলো, তার যে গতি শক্তিটা সেটা নিশ্চয়ই এর সাথে সমান হবে। তাহলে এটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানে আমি যদি দেখি, আমি একটা জিনিস বের করতে চাই, কি বের করতে চাই, আমি বের করতে চাই হচ্ছে আধান আর ভরের অনুপাত, সেটা কত আসবে। আধান আর ভরের অনুপাতটা যদি আমি বের করি, তাহলে এখান থেকে দেখো কিউ বাই এম সেটা সমান সমান কত আসবে, ভি স্কোয়ার বাই 2v। বলো এতটুকু সবার আসলো কিনা, বা এতটুকু সবাই বুঝলে কিনা, এইটুকু বলো। ওকে, যে আমাদের এক্ষেত্রে কত আসলো, কিউ বাই এম সেটা সমান সমান এসে যাচ্ছে ভি স্কোয়ার বাই 2v, যেখানে কিউ কি, কিউ হচ্ছে এই যে আধানটা বেরিয়েছিল তার আধানের মান, এম হচ্ছে তার ভর, ভি হচ্ছে তার বেগ, এবং 2vটা
টুটা তো কনস্ট্যান্ট আর ভি হচ্ছে এখানে কতখানি বিভব প্রভেদ আমরা প্রয়োগ করেছিলাম। বলো এতটুকু বুঝেছো? इतना समझ में आया? এবার इतना अगर तुम लोगों को समझ में आया তাহলে এখানে এবার আমি কি করছি, ওকে শিল্পা বুঝতে পারোনি? এই যে দেখো শিল্পা কি হলো, দেখো খুব ভালো করে বুঝবে শিল্পা, যে এখান থেকে তোমার এই আধানটা বের হলো, সেই আধানটা কি হচ্ছে এখানে ভি বিভব প্রভেদ ছিল। এবার দেখো কিউ আধান সেটা ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত হচ্ছে, তাহলে তার যে শক্তিটা হবে বা তার যে কৃতকার্য হবে সেটা কত হবে? কিউ ইন্টু ভি, তাহলে এটাই তার শক্তি হচ্ছে। এবার এই শক্তিটার জন্যই কি দেখো, যেহেতু এখানে ভি বিভব প্রভেদটা ছিল, নেগেটিভ চার্জটা বেরোলো, এইকে অ্যাট্রাক্ট করলো, তার জন্যই না ওর এই বেগটা হয়েছে। তাহলে ওর যে গতি শক্তিটা হবে সেটা এই কিউ ভির সাথে সমান আসবে, তাহলে কিউ ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এবার আমি কি করছি, কিউ বাই এম এর মানটা বের করতে চাই, তাহলে কিউ বাই এম সেটা সমান সমান কত? ভি স্কোয়ারটা ভি স্কোয়ারের মধ্যে থাকলো, নিচে 2 আছে আর এই ভিটা নিচে চলে আসলো। বলো এবার বুঝেছো? শিল্পা অন্বেষা বলছি রেশিওটা কেন লাগবে দেখো না, ওকে ডোন্ট ওয়ারি, যেরকম আমি তোমাদেরকে অপটিক্সেও শিখিয়েছি যে কোনটা কেন লাগবে, এখানেও শেখাবো যে কোনটা কেন লাগবে, ওকে। তো এই ক্ষেত্রে আমরা এই রেশিওটা বের করলাম। এই রেশিওটা কেন বের করলাম তুমি যখন এখন জিজ্ঞেস করলে এখনই বলে রাখি, দেখো যে আমরা কি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে আমাদের যে এই পার্টিকেলটা সেটা কোন পার্টিকেল সেটা আইডেন্টিফাই করার জন্য, তাই না? লেনার্ড কি চেষ্টা করছেন যে এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে সেখানে যে পার্টিকেলটা সেটা কোন পার্টিকেল সেটা আইডেন্টিফাই করার জন্য। তাহলে যখন তুমি এটা আইডেন্টিফাই করবেন তখন কোনো একটা পার্টিকেলকে আইডেন্টিফাই করার জন্য এই রেশিওটাকে আমরা ইউজ করে থাকি, যে তার আধান বাই ভরের অনুপাত। তাহলে কি হবে, আমি যদি এখানে আধান এবং ভরের অনুপাতগুলো বের করে নিই এবং আমার যে জানা পার্টিকেলগুলো রয়েছে তাদের জন্য তো আমি আধান এবং ভর দুটোই জানি, তাদের আমি আধান বাই ভরের মানে আধান বাই ভরের যে মানটা এই রেশিওটা সেটা আমি জানবো, তাহলে তার সঙ্গে আমি কম্পেয়ার করে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন পার্টিকেল। বুঝলে অন্বেষা? ক্লিয়ার যে কেন আমরা কিউ বাই এম এর মানটা বের করছি? বাকিরাও বুঝলেন যে কেন আমরা কিউ বাই এম এর মান বের করছি? এবার কথাটা হচ্ছে স্যার তাহলে এখান থেকে কি আমি এই কিউ বাই এম এর মানটা বের করতে পারবো? না, এখান থেকে তুমি কিউ বাই এম এর মানটা বের করতে পারবে না। কেন পারবে না? দেখো স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝতে হবে। এখান থেকে স্যার কিউ বাই এম তো পেয়ে গেলাম, কেন বের করতে পারবো না? তার কারণ হচ্ছে এই ভিটা তুমি জানো। ভিটা স্যার আমি কিভাবে জানি? কারণ একে তুমি কতখানি ভি বিভাবে রেখেছিলে, নেগেটিভ ভি বিভাবে, সেটাও তুমি জানো, তাই না? তুমিই তো রেখেছো, তাহলে এই ক্যাপিটাল ভিটা জানো। কিন্তু এখানে এটা কত বেগ নিয়ে গেল সেটা তো আর আমি মাপতে পারছি না। এখানে এটা কত বেগ নিয়ে গেছে সেটা তো আমি মাপতে পারছি না। তার মানে ভি স্কোয়ারটা জানি না, যেহেতু ভি স্কোয়ার জানি না, এই ভি এর মান জানলেও আলটিমেটলি আমি কিউ বাই এম হিসাব করতে পারছি না। দেখো তো সবার কাছে কি এটা ক্লিয়ার যে কিউ বাই এম কেন হিসাব করতে পারছি না? কারণ অনেকের মনে একটু পরে প্রশ্ন আসবে, স্যার কিউ বাই এম বেরই করে দিলেন, তাহলে আর অন্য ক্যালকুলেশনে কি দরকার? তো কেন বের করতে পারছি না সেটা কি বুঝলে সবাই? বলো বলো বলো, যে আমরা কিউ বাই এম এর মান পেয়ে গেলাম, তাও স্যার কেন বের করতে পারছি না? চলো তাহলে আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে, ওকে। আচ্ছা ওই যারা যারা আমাকে রেজাল্ট জানাওনি এখনই সবাই কিন্তু রেজাল্ট জানাবে, হ্যাঁ। কয়েকজনের মানে বেশ কয়েকজন জানিয়ে দিয়েছো, কয়েকজনেরটা দেখলাম রেজাল্ট, যারা জানাওনি জানাবে, ওকে। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে কেন আমরা কিউ বাই এম এর মানটা এখান থেকে বের করতে পারছি না। তো এবার আমরা বুঝবো তাহলে আমরা বের করব কি করে, ওকে। তো সেটা বের করার জন্য আমি এখানে কি করছি, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। এই একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে আমি অ্যাপ্লাই করছি। কিরকম, আমাদের যে এই বোর্ডটা রয়েছে বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে আউটওয়ার্ড, তাই না? এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, লম্বভাবে আউটওয়ার্ড হচ্ছে। এবার এখানে তোমাদেরকে আমি পুরো একদম বোঝাবো যে আমাদের ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করে বোঝাবো, নাকি ওই জিনিসটা বাদ দেবো? বলো তোমরা কি সেটা জানতে চাও? তাহলে সেটা আমি বোঝাবো, ওকে। দুটো আননোন তো, তাই ভিটা আননোন, খালি তীর্থরাজ ভিটা আননোন, টু এই নিচের ভিটা তো আমি জানি, তাহলে এই ভিটা জানলে পরে আমার কি হয়ে যেত, আমি কিউ বাই এম এর মানটা পেয়ে যেতাম। আমি যদি রাইটের পুরোটা জেনে যাই তাহলে কিউ বাই এম এর মানটা পেয়ে যাবো, তাই না? ওকে, কি তোমরা কি চাও যে পুরোটা বোঝাই? নেহা বলছে না এমনি বোঝান, ওকে। কি ভোট কোন দিকে বেশি? দুটো ভি এর মান আলাদা। শিল্পা এই ক্যাপিটাল ভিটা কি? ক্যাপিটাল ভিটা হচ্ছে এই যে বিভব কতখানি অ্যাপ্লাই করেছো, আর স্মল ভিটা কি? স্মল ভিটা হচ্ছে বেগ, ওকে।
আচ্ছা ম্যাক্সিমাম জন দেখতে চাচ্ছি যে তোমরা বলছো যে সমস্ত কিছুই বলতে, তাহলে আমি একদম ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করে কোন দিকে কি ফোর্স হচ্ছে সবই বলছি। ওকে দেখো আমরা এখানে কি করলাম, এখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাই তো। এবার এই যে এই ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কিরকম, সেটা হচ্ছে বোর্ডের বাইরের দিকে, তোমরা সাইন জানো যে কোনটা কি বোঝায়। তো এবার এই যে আমি এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করেছি, দেখো এখানে যে আমার চার্জটা যাচ্ছে, এখানে তো বেসিক্যালি এই চার্জটা আছে তাই না, এবং সে ভি বেগ নিয়ে যাচ্ছে, ঠিক কথা, যে এই যে কিউ চার্জটা সেটাই তো এখানে ভি বেগ নিয়ে যাচ্ছে। তাহলে এই কিউ চার্জটা যদি এখানে ভি বেগ নিয়ে যায়, তাহলে এবার দেখো খুব সিম্পল যে আমাদের ফোর্স, ম্যাগনেটিক ফোর্স সেটা সমান সমান কত হয়, কিউ ভি ক্রস বি, তাই তো। আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স কত হয়, সেটা হয় হচ্ছে কিউ ভি ক্রস বি। এবার তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে এই দিকে, আধানটা যাচ্ছে এই দিকে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড আমাদের যে আধান তারা কি, তারা পরস্পর লম্বভাবে আছে। লম্বভাবে বোঝানোর জন্য আমি আরেকটা কিছু হেল্পিং ইকুইপমেন্ট আনছি। ওকে তো ধরো এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কি, এটা হচ্ছে তোমাদের যে কি, এটা হচ্ছে আধানের গতিবেগের দিকটা, এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের দিকটা। তাহলে এই দুটো কি, এই দুটো পরস্পর লম্বভাবে আছে, এই দুটো কি আছে, এই দুটো পরস্পর লম্বভাবে আছে। তাহলে এই দুটো যদি পরস্পর লম্বভাবে থাকে, তাহলে এই ক্ষেত্রে এফ ক্রস বি এটার মানটা কি হয়ে যাবে, এটার মানটা সিম্পল কিউ ভিবি হয়ে যাবে। এটার মানটা কি হয়ে যাবে, এটার মানটা সিম্পল কিউ ভিবি হয়ে যাবে, তাই তো। এটার মানটা কি হয়ে যাবে, এটার মানটা হয়ে যাবে হচ্ছে সিম্পল কিউ ভিবি। তার কারণ কি, তার কারণ এদের মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি পেলাম, তাহলে কিউ ভিবি সাইন থিটা হতো, সাইন 90 মানে 1 হয়ে গেল। তাহলে ফোর্সের মানটা তো পেয়ে গেলাম, কিন্তু এখানে এবার কথা আসবে যে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে। ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো ফোর্সের ডিরেকশনটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ফোর্সের ডিরেকশনটা বের করার জন্য আমি কি ইউজ করব, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, তাই তো। তো ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি বলেছে, যে আমাদের এই যে বাম হাত, সেখানে আমি বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখবো। সেই ক্ষেত্রে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা যদি গতির দিক নির্দেশ করে, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটা বলের দিকটা নির্দেশ করবে। তাহলে তুমি এক চেষ্টা করো যে এই যে এটাকে, এই যে আমাদের তর্জনী সেটাকে তুমি কোন দিকে রাখবে, সেটাকে তুমি চৌম্বক ক্ষেত্রের দিকে রাখবে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, তোমাদের দিকে, তাই দেখো আমি আঙ্গুলটাকে তোমাদের দিকেই রেখেছি। বেগটা কোন দিকে, বেগটা আমি মধ্যমা দিয়ে বোঝাবো, তাহলে বেগটা এই দিকে, তাহলে বেগটাকে আমি এই দিকে রাখলাম। ওকে এই যে বেগের দিকটা এই দিকে রাখলাম, এবং তাহলে বলটা কোন দিকে কাজ করবে, বলটা এই যে আমাদের আধানটা ছিল, ঠিক আছে, কথার কথা আমি যদি বলি এটা হচ্ছে সেই আধানটা, আধানের উপর বলটা কোন দিকে কাজ করছে, বলটা নিচের দিকে কাজ করছে। এবং তোমাদেরকে এই জিনিসগুলো কেউ বোঝাবে না, এবং সেই জন্য তোমরা যখন বইয়ের মধ্যে ছবিটা দেখবে, তোমরা দেখবে আধানটা উপরে চলে গেল, তোমরা কনফিউজ হয়ে যাবে, বা তোমরা হয়তো কোনোদিনও জানবেই না যে কোন দিকে কি বল কাজ করছে, কারণ এখানে কেউ এই অ্যানালাইসিসের মধ্যে যাবেই না, যে কোন দিকে কি বল কাজ করছে। তোমরা ভাববে আচ্ছা উপরের দিকেই বল কাজ করে বোধহয়, ঠিক আছে, ওকে উপরের দিকে তো বল কাজ করে, সেই জন্যই তো উপরের দিকে গেছে। কিন্তু এখানে দেখো আমরা অ্যানালাইসিস করে কি পেলাম, আমরা অ্যানালাইসিস করে পেলাম হচ্ছে বলটা নিচের দিকে কাজ করছে। তাহলে স্যার উপরের দিকে বলটা কি করে হবে, তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। ওকে 10 এ ছিল স্যার এটা, আর তুমি সেম 3 তে পড়ো নাই এটা, হ্যাঁ আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পেলাম বলটা নিচের দিকে হচ্ছে। স্যার ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করে আমি বলটাকে নিচের দিকে পেলাম, তাহলে আপনি কিভাবে বলছেন বলটা উপরের দিকে হচ্ছে? খুব সিরিয়াস একটা পয়েন্ট। ফ্লেমিং এর যে বামহস্ত নিয়ম সেখানে যেটা বলেছিল, তুমি যে নরমালি সেটা অ্যাপ্লাই করো, সেটা কার জন্য অ্যাপ্লাই করো, সেটা তুমি অ্যাপ্লাই করো হচ্ছে পজিটিভ চার্জের জন্য, ধনাত্মক আধানের জন্য। কিন্তু এখানে চার্জের প্রকৃতিটা কিরকম, এটা তো একটা নেগেটিভ চার্জ। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী তুমি যেই দিকটা পেয়েছো, আসলে কি হবে, আসলে এটা কোন দিকে কাজ করবে, আসলে এই ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে। ওকে এই ফোর্সটা কি হবে, এই ফোর্সটা তাহলে এই দিকে কাজ করবে না, ফোর্সটা কি হবে, ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে। বোঝা গেল কথাটা? তো এখানে একটা কনফিউশনের ব্যাপার থেকে যায় যে স্যার কিভাবে, মানে ফোর্সটা আমাদের, অনেকে যারা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লাগিয়ে দেয় তারা তারপরে খুঁজে পায় না, অনেকে তো বোঝেই না যে ফোর্সটা উপরের দিকে কিভাবে হলো। তো এই হচ্ছে আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করেই পেয়েছি। দেখো একটা যখন তুমি সূত্র শিখছো, তুমি চৌম্বক ক্ষেত্র সম্পর্কে পলের একটা সূত্র শিখছো, সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে, তাই না, এখানেও অ্যাপ্লিকেবল হচ্ছে। কিন্তু এখানে কনসেপ্টটা কি, যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লাগিয়ে তো তুমি নিচের দিকে পেলে, কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা আমরা কার জন্য অ্যাপ্লাই করি, পজিটিভ চার্জের জন্য।
তো যখন নেগেটিভ চার্জ নিচ্ছি তখন যেই দিকটায় পেয়েছিলাম তার উল্টো দিকে হবে, তার মানে ফোর্সটা কোন দিকে লাগছে, উপরের দিকে। এবার আরেকটা জিনিস মনে করো, তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়েছিলে, কি পড়েছিলে? ওকে, যে আমাদের যখন একটা আহিত কণা সেটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি হয়, চৌম্বক ক্ষেত্রের দিকের সঙ্গে লম্বভাবে প্রবেশ করে, সেটা এরকম একটা বৃত্তাকার পথে ঘোরে না? নাইস বৃত্ত, এটা এরকম একটা বৃত্তাকার পথে ঘোরে না? তাহলে এই যে এই আহিত কণাটা, এটাও কি, এটাও এইভাবে বৃত্তাকার পথে ঘুরে যাবে, ঠিক? এটাও বৃত্তাকার পথে ঘুরে যাবে। পুরো বৃত্তটা আমরা আঁকছি না, পুরো বৃত্ত দিয়ে আমাদের দরকারও নেই, আমরা জাস্ট এটা একটা পার্টিকুলার একটা রেডিয়াস নিয়ে একটা পার্টিকুলার ডিরেকশনে ঘুরে যাবে। এবং এই ক্ষেত্রে আমি কি করছি, আমি এখানে একটা পাত রাখবো, ঠিক আছে, এবং সেখানেও সেটাকেও আমি একটা ইলেকট্রোমিটারের সঙ্গে যুক্ত করে রাখবো, সেটা দিয়ে আমি বুঝে যাবো আচ্ছা এখানে ইলেকট্রন আসলো কি আসলো না। স্যার এটাকে আমি কন্ট্রোল করবো কি করে, কারণ আমি তো আগেই পাতটা লাগিয়ে দিয়েছি, তাহলে ইলেকট্রনটা এখানেই আসবে কি আসবে না সেটা আমি কি করে কনফার্ম করবো? আচ্ছা ভুল করে ইলেকট্রন বলে দিয়েছি, কারণ আসলে তো ভাই ইলেকট্রনই বের হবে, তাই না? কিন্তু আপাতত এই যে আধানটা, এই যে কণাটা, সেটা এখানেই আসবে কি আসবে না সেটা আমরা কি করে কন্ট্রোল করব? কন্ট্রোল করবে এই ফোর্সের মাধ্যমে। ফোর্সটা দেওয়ার জন্য এই যে তুমি বি ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করছো, সেটা তো তুমিই অ্যাপ্লাই করছো, তাহলে সেটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করবে যাতে এখানে এসে পৌঁছায়। বলো তো সবাই বুঝলে কি বুঝলে না? বলো তো সবাই বুঝলে কি বুঝলে না? যে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেই ফোর্সটাকে তো আমি অ্যাডজাস্ট করতে পারবো। একটা আমাদের যখন আহিত কণা সে যখন এই ভিতরে প্রবেশ করে তখন সে কি হয়, তখন সে বৃত্তাকার পথে ঘোরে। এবার বৃত্তাকার পথে যখন সে ঘুরে তখন সেই ক্ষেত্রে কি হয়, তখন সেই ক্ষেত্রে এই যে বৃত্তাকার পথে যখন ঘুরছে তার উপর যে ফোর্সটা কাজ করে সেটা কিউভিভি হয়। এবার কিউভিভি যদি ফোর্স হয় তাহলে এই ক্ষেত্রে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেটা তুমি বের করার জন্য তুমি এই বিটাকে অ্যাডজাস্ট করে ব্যাসার্ধটাকে অ্যাডজাস্ট করতে পারবে, তাহলে তুমি এই পাতের মধ্যে পৌঁছে যেতে পারবে। বলো ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো জিনিসগুলো বোঝানোর, কিন্তু এখানে অফকোর্স বুঝতে পারছো যে এখানে কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে তোমরা যে কনসেপ্টটা পড়েছো সেই কনসেপ্টটার একটু প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তো কেউ যদি সেই কনসেপ্টটা একদম না থাকে ভালো, ওকে, যদি দেখছো যে এই জায়গাটা আমি মানে অতটা ক্লিয়ার হলো না, তো অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে তুমি আরেকবার যদি পরে দেখো এই জায়গাটা, দেখবে তুমি বুঝতে পারবে। ওকে, আমি তোমাদেরকে যতখানি বললাম তোমার বোঝা উচিত। ওকে, তুমি যদি দেখছো যে মানে অসুবিধা হচ্ছে, এই জায়গাটাকে না আরেকবার রিপিট করে দেখবে, ঠিক বুঝতে পারবে। ওকে চলো, কারোর কোনো সমস্যা বলো। ওকে স্যার এক্সামে তো এটা এক্সপ্লেন করে দিতে হবে? না না, এক্সামে এত এক্সপ্লেন করতে হবে না। ওকে বুঝলে, জাস্ট নর্মাল লিখলেই হবে। এই যে ফারহা ওপর দিকে কি করে পাওয়া গেল, নরমালি আমরা ফোর্সটা কি পেলাম যখন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম ফোর্সটা নিচের দিকে হচ্ছে, কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা আমরা কার জন্য অ্যাপ্লাই করি? পজিটিভ চার্জের জন্য। এখানে চার্জটা কিরকম, নেগেটিভ, তাহলে ফোর্সের ডিরেকশনটা উল্টো হয়ে যাবে। বুঝলে ফারহা? দারুণ অন্বেষা, চলো চলো চলো, এই চেষ্টা করো না ওসব, ওনারা তোমার থেকে অনেক বেশি জানে, তাই না? মানে তুমি মজা করে বলছো সেটা আমি বুঝতে পারছি। ওকে চলো, সার্কেল স্ট্রবেরি, নেহা কি আর করা যাবে, তুমি খাই নিও, ঠিক আছে? এখানে 2-3টা পাতা আঁকায় দিব নাকি? ননসেন্স কাজ করবো, আমি বলতেছি বুঝছে কি বুঝে নাই। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে? এখান থেকে সাধারণত কোয়েশ্চেন দিলে তোমাকে বলতে পারে যে এই যে লেনার্ডের পরীক্ষার মাধ্যমে উনি যে প্রমাণ করলেন যে এটা একটা ইলেকট্রন, সেটা প্রমাণ করে দেখাও। তো সেখানে এত এক্সপ্লেন করতে লাগবে না, বেসিক যে জায়গাগুলো বলছি সেগুলো বললাম। এখানে আমি তোমাদের জিজ্ঞেস করলাম না যে তোমরা জানতে চাও কি চাও না, তো তোমরা জানতে চাইলে তাই আমি বোঝালাম, তো এত এক্সপ্লেনেশন লাগবে না। ওকে, তো দেখো আমরা কিন্তু এখনো আমাদের কিন্তু টার্গেট কি ছিল, টার্গেট ছিল এই যে আধানটা, এটা কি আসবে, এটা আলটিমেটলি ইলেকট্রন আসবে। মানে লেনার্ড যখন করেছিলেন তখন তো উনি জানতেন না যে কি আসবে, উনি তো বের করছিলেন, আমরা জানি ইলেকট্রন আসবে, তো সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ইলেকট্রন অব্দি এসেছিল। তো আমাদের টার্গেটটা কি ছিল, কেউ টার্গেট ভুলে যায়নি তো? টার্গেটটা ছিল হচ্ছে আমাদের এই কিউ বাই এমটাকে হিসাব করা। তো তার জন্য এখানে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে নিয়ে আমি দেখলাম এখানে যাচ্ছে, তো এটা একটা পার্টিকুলার বৃত্তের ব্যাসার্ধ ঘুরে গেছে, তো ধরো এটা আর ব্যাসার্ধযুক্ত একটা বৃত্তাকার পথে ঘুরে গেছে। ওকে, তো আর ব্যাসার্ধযুক্ত একটা যদি বৃত্তাকার পথে ঘুরে যায়, তো আমরা কি জানি, আমাদের যখন কোনো একটা বস্তু একটা আর বৃত্তার ব্যাসার্ধে ঘোরে, তার কি কাজ করে, তার একটা অভিকেন্দ্র বল কাজ করে, তার একটা কি কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে, এবং সেটার মান কত হয়, mv² বাই আর। এই ক্ষেত্রে আমাদের পার্টিকেলটা
তার কি ছিল, ভর ছিল m, বেগ ছিল v, এবং কত ইয়েতে ঘুরে গেল, r ব্যাসার্ধের বৃত্তপথে। তাহলে এই ক্ষেত্রে তার যে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলটা হবে সেটা mv²/r হবে। এবং এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা সেটা কে দেয়, ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়েছিলেন যে আমাদের যে চৌম্বক বলটা সেই তো এটা সাপ্লাই করবে, তাই না, সেই তো এটা সাপ্লাই করবে। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, একটা ভি কেটে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে, আমি যদি এখান থেকে q/m বের করি, আমি যদি এখান থেকে q/m বের করি তাহলে আমি কি পাবো, এখান থেকে q/m বের করলে q এখানে থাকছে, m টা নিচে চলে আসছে, b, তাহলে দেখো আমি v/br পাচ্ছি। দেখো তো এতটুকু বুঝলে কিনা, আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে v/br। ওকে, আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে v/br। আপনার বাড়ি কোথায় স্যার, তোমার ক্লাসের মাঝখানে এটা ডাউট, হ্যাঁ, যে আমার বাড়ি কোথায়। আমরা কি পাচ্ছি, v/br পাচ্ছি, ঠিক তো, আমরা কি পাচ্ছি, আমরা v/br পাচ্ছি। স্যার আমি একবার কোয়ান্টাম তত্ত্ব পড়েছি বইটাতে, তাই সব বুঝতে পারছি, খুব ভালো। চলো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে q/m সেটা সমান সমান পাচ্ছি হচ্ছে v/br। এবার এখানে এক কাজ করো, এখানে দেখো আলটিমেটলি আমাদের টার্গেটটা কি ছিল, এই ইকুয়েশন থেকে v²টাকে হাঁটানো। তাহলে এখানেও একটা v² লাগে আনতে, তাই না, তাহলে v² আনার জন্য এটাকে গুণ করে মানে স্কোয়ার করে দাও, তাহলে q²/m² সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে v²/b² × r²। ওকে, বুঝলে তো যে কেন স্কোয়ার করলাম, কারণ আমার টার্গেট v² কে হাঁটানো, কিন্তু এখানে তো একটা v আছে, তাহলে v² করার জন্য আমি এখানে বোথ সাইড স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে আমি বলে দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমি বলে দিচ্ছি 2 নাম্বার ইকুয়েশন। তোমরা চাইলে এটাকে 1 ওটাকে 2 বলতে পারো, যার যেরকম ইচ্ছা হয়। তো এবার এখানে আমি কি করব, এখানে আমি 1 নাম্বার ইকুয়েশনটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে 1 কে যখন 2 দিয়ে ডিভাইড করব, লেফটে কি বেঁচে থাকবে, দেখো লেফটে বেঁচে থাকবে q/m, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু, রাইটে দেখো v² গুলো কেটে যাবে। এই ম্যাথমেটিক্স বেসিক পারবে তো, যে আমি এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে v²টা কেটে যাবে, তাহলে উপরে কি চলে আসবে, উপরে চলে আসবে হচ্ছে 2v, নিচে আসবে b²r²। দেখো তো সবার ক্যালকুলেট করে এটা আসলো কি আসলো না, সবাই একবার দেখো তো যে এটা আসলো কি আসলো না, যে q/m সেটা ইকুয়াল টু কত আসছে, 2v/b²r²। এতখানি সবার আসলো কি আসলো না, সবাই একবার নিজেরা করে বলো যে আমরা কি করলাম, 1 নাম্বার ইকুয়েশনটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করলাম। ওকে, সবার এসছে, তীর্থরাজের চলে এসছে, বাকিরা জলদি, এতখানি সবার আসা চাই, তাহলে হয়ে গেছে, ব্যাস শেষ, লেনার্ডের পরীক্ষা শিখে গেছি আমরা। চলো জলদি সে বলো, এতখানি এসছে। ইয়েস, অন্বেষার চলে এসছে, প্রগতির চলে আসছে, নেহার চলে আসছে, গুড, অরুণাভরও চলে আসছে, वेरी नाइस। आगे बताइए दोस्तों, शिल्पा का भी आ गया, बहुत बढ़िया। চলো তাহলে এতটুকু যদি এসে যায়, এবার খুব মন দিয়ে শোনো, দেখো কতখানি বিভব প্রভেদ ছিল সেটা কে অ্যাপ্লাই করেছিল, তুমি, তার মানে তুমি জানো। ম্যাগনেটিক ফিল্ড কতখানি অ্যাপ্লাই করার ছিল সেটাও তুমি অ্যাপ্লাই করেছো, তার মানে তুমি জানো। ওই পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ডটা তুমি কেন অ্যাপ্লাই করেছিলে বোঝো, এখানে যে পাথটা সেটা কে বসিয়েছিল, তুমিই তো বসিয়েছিলে। তাহলে কত ব্যাসার্ধে ওটা ছিল সেটাকে কন্ট্রোল করার জন্য তুমি বি কন্ট্রোল করেছিলে, তার মানে তুমি আরটা তো আগের থেকেই জানতে, সেই অনুযায়ী না তুমি বি বসিয়েছিলে। তাহলে এই তিনটা রাশি তুমি জানো, তাহলে এই তিনটা রাশির মান যদি তুমি বসিয়ে দাও তাহলে কি, তাহলে তুমি q/m এর মানটা পেয়ে যাবে না। এই তিনটা রাশির মান তুমি যা যা নিয়েছিলে সেগুলো বসিয়ে দিলেই তুমি q/m এর মান পেয়ে যাবে, ব্যাস q/m এর মান পেয়ে গেলাম। কে পেয়ে গেল, লেনার্ড q/m এর মানটা পেয়ে গেলেন। তাহলে যখন তিনি q/m এর মানগুলো পেয়ে গেলেন তখন তিনি বিভিন্ন পার্টিকেল গুলোর জন্য q/m এর মান ক্যালকুলেট করা স্টার্ট করলেন। তিনি যখন দেখলেন যে ইলেকট্রনের ক্ষেত্রে e/m বের করলেন, সেটা কি আসলো, এর সাথে ইকুয়াল চলে আসলো, তার মানে কি বুঝে গেলেন, আরে নাইস, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। ওকে, বোঝা গেল, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখো লেনার্ডের পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম, আমরা কি পড়ছিলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। সেখানে কি বলেছিলাম, যে একটা নির্দিষ্ট পাতের ওপর কিছু পরিমাণ নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে পড়ে, তার ফলে সেখান থেকে নেগেটিভ চার্জ বের হয়, সেটাকে আমরা কি বলি, আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে এখন আমরা মডিফাই করে দেব, যে একটা ধাতব পাতের ওপর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে পড়লে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসার ঘটনাকে
আমরা কি বলি ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, যে ইফ আ সার্টেন অ্যামাউন্ট অফ লাইট রে ইনসিডেন্টস অন আ metallic plate and that light ray has a certain wavelength, then some electron comes out of that metallic plate. This is known as photoelectric effect. Okay, যে আমাদের একটা ধাতব পাত, তার মধ্যে যদি একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য, বারবার বলছি যে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যদি এসে পড়ে, তাহলে সেখান থেকে যে ইলেকট্রন বেরিয়ে আসার ঘটনা, সেটাকে আমরা বলি হচ্ছে এই ক্ষেত্রে কি, সেটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, লাইট কি অলওয়েজ নেগেটিভ হয়? এই তোরা লাইট নেগেটিভ হওয়ার কথা কোথায় আসছে? বলছি একটা আমাদের তরঙ্গ এসে পড়বে, তার ফলে এখান থেকে নেগেটিভ চার্জ বেরিয়ে আসবে। সেই নেগেটিভ চার্জটা কি, সেটা এতক্ষণ আমরা জানতাম না, তো এখন আমরা জেনে গেলাম সেটা আসলে কি, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে যখন এখানে আলোক রশ্মিটা এসে পড়ছে, তখন এখান থেকে কি, এখান থেকে আমাদের যে ইলেকট্রন বেরিয়ে আসার ঘটনা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, বুঝলে? স্যার ফিজিক্স এখন এটাতে কি আর বলা যাবে শৈলেন, দেখা যাক কি হয় আলটিমেটলি। অবন্তিকা কি বলছো? স্যার আপনি এইচএস কোন স্কুল থেকে পাশ করেছেন? আরে ক্লাসের মাঝখানে তোমাদের এগুলো কি ডাউট আসে? আমি এইচএস পাশ করেছি হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। বলো, বুঝলে? অবন্তিকা তোমার বাড়ি কোথায়, তুমি কোন স্কুলে পড়ো? এই তোমরা কেউ জলপাইগুড়ির আছো এখন, মানে লাইভ ক্লাসে এখন কেউ জলপাইগুড়ি রয়েছো? চলো চলো চলো, আপনার বাড়িটাই বললেন না। আরে এই তো, যদি জলপাইগুড়ি জেলা স্কুলে পড়ি তাহলে আমার বাড়িও জলপাইগুড়িতেই, বুঝলে? তীর্থরাজ আলাদাই, যে স্যার সব বলে দিলেন, সব বুঝাই দিলেন, কিন্তু ক্ষেত্রে শৈলেন তাহলে তো সমস্যাই। কিন্তু দেখা যাক এখন ফাইনালি কি জানায় ওরা। আচ্ছা, তীর্থরাজের বাড়ি বোলপুরে। ওকে, কোন ইয়ারে এইচএস দিয়েছেন? একটু পরে জিজ্ঞেস করবে স্যার এইচএস এ কত পেয়েছিলেন, তারপরে জিজ্ঞেস করবে স্যার বাংলায় কত পেয়েছেন, ইংরেজিতে কত পেয়েছেন, ফিজিক্সে কত, কেমিস্ট্রিতে কত, তারপরে জিজ্ঞেস করবে স্যার রিটেনে কত, প্র্যাকটিক্যালে কত, তাই না? তারপরে টেস্ট এক্সামে কত, তারপরে 10-এ কত পাইছিলাম, এগুলাই এগুলাই বুঝাই নাকি? পাটুলি হাই স্কুল, পূর্ব বর্ধমান। আচ্ছা, ম্যাথে কত? বললাম না এখন এক এক করে আসবে। ম্যাথে পাইছিলাম হচ্ছে 99, বুঝলে না? ব্যাস, এবার জিজ্ঞেস করো ফিজিক্সে কত, তারপরে জিজ্ঞেস করো কেমিস্ট্রিতে কত। হয়ে গেছে? শেষ সবার? তাহলে পরে আমরা আগাই। বলো, এই যে এত সুন্দর আমরা জিনিসটা শিখলাম, আলটিমেটলি আমরা এটাকে ইলেকট্রন প্রুফ করলাম, সেটা প্রুফ করে কি সবার ভালো লাগলো? যে দেখো কত সুন্দর আমরা একটা আবিষ্কার করে ফেললাম, যে কি, যে নেগেটিভ কণা বেরোচ্ছিল, সেই নেগেটিভ কণাটা আসলে কি কণা, ঠিক না? सबको थोड़ा अंदर से अच्छा फील हुआ? আরে না না, ঠিক আছে, চিল। অবন্তিকা চিল চিল। বুঝছো বুঝছো সবাই? কটা বাজে? 10:30 বাজে। চলো, তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়া জিনিসটা কি হয় সেটা বুঝতে পারলাম। এবার এটা যখন আমরা বুঝে গেলাম, এই একটু টাইম লাগবে, হ্যাঁ, রিলেটেড কনসেপ্ট আজকে বুঝে নাও। কেউ এখনই বলো না যে স্যার আর কতক্ষণ ক্লাস, কতক্ষণ ক্লাস। ওকে, দেখো স্যার সত্যি ভালো লাগছে বুঝে, গুড গুড। চলো, বহুত আচ্ছা লাগা, বহুত বড়িয়া। চলো দেখো, তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়া কি বুঝলাম খুব ভালো করে। এখন আমরা একটা একটা করে ডট কানেক্ট করব, ঠিক আছে? আমরা আলোক তড়িৎ ক্রিয়া বুঝলাম যে আমাদের কোনো একটা ধাতব পাতের উপর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়লে সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসার ঘটনাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার এই যে আলোক তড়িৎ ক্রিয়া বললাম, সেখানে দেখো আমি বারবার একটা কথা বলছি যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য,
নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা নির্দিষ্ট ওয়েভলেন্থের কথা আমি বারবার বলছি। তো সেটা আমি কেন বলছি, সেটা বলার পিছনে একটা অনেক বড় রিজন। সেটা কি, সেটা হচ্ছে আমাদের সূচনা কম্পাঙ্ক বা আমাদের এক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি। ওকে, আমাদের সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, আমাদের সূচনা কম্পাঙ্ক। এই সূচনা কম্পাঙ্ক জিনিসটা কি হয় খুব ভালো করে বুঝবে, যে আমাদের এই সূচনা কম্পাঙ্ক কি, এটা হচ্ছে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি। এটা কি, এটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। স্যার কিসের মিনিমাম ফ্রিকোয়েন্সি, খুব ভালো করে বুঝবে। দাঁড়াও আমি আগে লিখি, এই ফ্রিকোয়েন্সি লিখতে পারছি না আর আমি বলে আরে দাঁড়াও, মিনিমাম ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক কি, সূচনা কম্পাঙ্ক হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। স্যার কিসের মিনিমাম ফ্রিকোয়েন্সি, কোনো একটা ধাতব পাতের ক্ষেত্রে, এবার ধাতব পাতটা আলাদা আলাদা ধাতু হতে পারে, একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে এমন একটা কম্পাঙ্ক থাকবে যে এর থেকে কম কম্পাঙ্কের আলো এসে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না, যে ওই মিনিমাম কম্পাঙ্ক বা ওর থেকে বেশি কম্পাঙ্কের আলো প্রয়োজন হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে মিনিমাম যত কম্পাঙ্কের আলো এসে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া সম্পন্ন হয়, সেই কম্পাঙ্কটাকে আমরা কি বলি, ওই ধাতুর জন্য সূচনা কম্পাঙ্ক। সেটাকে আমরা কি বলি, ওই ধাতুর জন্য সূচনা কম্পাঙ্ক। তাহলে কি বলছি, যে কোনো একটা নির্দিষ্ট ধাতব পাতের ক্ষেত্রে মিনিমাম যত কম্পাঙ্কের আলো এসে আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যায়, সেই কম্পাঙ্কটাকে আমরা কি বলি, সেই কম্পাঙ্কটাকে আমরা বলি হচ্ছে আমাদের সূচনা কম্পাঙ্ক বা আমাদের এক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এটা কি, এটা হচ্ছে এমন একটা কম্পাঙ্ক যার থেকে কম কম্পাঙ্কের আলো আপতিত হলে সেই ধাতুটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, সেই ধাতুটার ক্ষেত্রে আমরা আলোক তড়িৎ ক্রিয়া দেখতে পাবো না। স্যার অন্য ধাতুর ক্ষেত্রে কি এর থেকে কম কম্পাঙ্কে দেখতে পেতে পারি? হ্যাঁ, ওই অন্য ধাতুটার যদি সূচনা কম্পাঙ্ক এর থেকে কম হয় তাহলে কমে দেখতে পাবো, যদি এর থেকে বেশি হয় তাহলে বেশিতে দেখতে পাবো। তাহলে সূচনা কম্পাঙ্ক বা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি বা আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এটা কি জিনিস, যে আমাদের মিনিমাম যতটুকু কম্পাঙ্কের আলো এসে আপতিত হলে ওই ধাতুটার, যে ওই ধাতুটা দিয়ে গঠিত ধাতব পাত থেকে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে সূচনা কম্পাঙ্ক। এবং এটা কি, এটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে অনেকক্ষণ আগে একটা জিনিস বুঝিয়েছিলাম, সেটা দেখো এখানে কিভাবে কাজে লাগবে। তাহলে সূচনা কম্পাঙ্ক তো বুঝলাম, এর সঙ্গে রিলেটেড তোমাদের, এর সঙ্গে রিলেটেড আমি যদি বলি যে কিসের কথা বলি, আমি যদি বলি যে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সেই ক্ষেত্রে সেই সূচনা তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, দেখো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সঙ্গে জড়িত একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই সূচনা কম্পাঙ্ক বা সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের কথাটা কেন আসছে, তার কারণ তোমার যখন একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে আপতিত হবে, তার মধ্যে যে প্রেজেন্ট ফোটনটা, সেই ফোটনটার একটা শক্তি থাকবে। এবার দেখো আমাদের যে ধাতব পাতটা রয়েছে তার মধ্যে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তো একা একাই বাইরে চলে আসবে না, তাকে কিছু শক্তি দিতে হবে। তাহলে তাকে বের করার জন্য একটা মিনিমাম শক্তির প্রয়োজন হবে। তাহলে সেই মিনিমাম শক্তিটুকু তো থাকতে হবে। তাহলে সেই মিনিমাম শক্তিটুকু থাকার জন্য তার হয় মিনিমাম একটা কম্পাঙ্ক থাকতে হবে, বা সেই মিনিমাম শক্তিটুকু থাকার জন্য সূচনা তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি, কম্পাঙ্কটা কিরকম থাকতে হবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা থাকতে হবে, সরি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ থাকতে হবে, তাই না? দেখো তো বুঝলে কিনা, যারা আগেরটা বুঝে রেখেছো দেখো খুব ইজিলি বুঝতে পারবে যে আমার ওই যে মিনিমাম শক্তিটুকু থাকার জন্য আমার তাহলে কি করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এই যে আমাদের এই ক্ষেত্রে আমাদের সূচনা কম্পাঙ্ক, সেটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি কত, যত কম্পাঙ্কের আলো এসে পড়লে আমাদের কি হয়, আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটা সম্ভব। আর এক্ষেত্রে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, সূচনা তরঙ্গ দৈর্ঘ্যটা জিনিসটা হচ্ছে এটা কি, এটা তার মানে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে আপতিত হলে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না, এর থেকে কম বা এর সমান হলে পরেই ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়া সম্ভব। তাহলে সেটাকে আমি কি বলছি, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। বলো সবাই বুঝলে কি বুঝলে না?
এবং এই যে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এবং সূচনা কম্পাঙ্ক এটা কিসের উপর নির্ভর করে, খাতায় লিখে নাও যে এটা ধাতুটার প্রকৃতির উপর নির্ভর করে, তুমি কোন ধাতু ব্যবহার করছো তার উপর এটা নির্ভর করে। বলো সবাই বুঝেছো? তাহলে এটা কি সূচনা কম্পাঙ্ক কি, যে মিনিমাম কত ফ্রিকোয়েন্সির আলো এসে আপতিত হতে হবে, আর আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কি, যে ম্যাক্সিমাম কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়া পসিবল। বলো 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 চলতেছে যে সবাই এটা বুঝলে কি বুঝলে না, বলো। এই সবাই রেসপন্ড করো, আমি জানি অনেকে হয়তো লিখছো তাই রেসপন্ড করতে টাইম লাগে। ওকে বলো বুঝেছো? আচ্ছা না গো তীর্থরাজ, কি সাবজেক্ট পড়ায়? হয়তো মুখ চিনি নাম জানি না এরকমও হতে পারে। ওকে আচ্ছা শৈলেন পরে দেখছি, হ্যাঁ ওকে। এর সঙ্গে রিলেটেড হলে তুমি কমেন্ট করে কমেন্টে লিখে ফেলো, আমি দেখে নেব, কিন্তু এর সঙ্গে রিলেটেড না হলে পরে শুনছি। ওকে তো এই ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক এন্ড সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এটা আমরা বুঝলাম। এবার তার মানে এই সূচনা কম্পাঙ্ক এবং সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের কথাটা যখন আসলো, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা মিনিমাম শক্তির কিছু ব্যাপার থাকবে, মিনিমাম একটা শক্তির কিছু ব্যাপার থাকবে। তাহলে এখানে নেক্সট টার্ম আমরা কি শিখবো, নেক্সট টার্ম আমরা শিখবো হচ্ছে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। নেক্সট আমরা কি টার্ম সম্পর্কে শিখবো, কার্য অপেক্ষক, ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওকে তাহলে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, তাহলে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন কি, দেখো আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো একটা নির্দিষ্ট ধাতুর জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকছে বা একটা ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য থাকছে। তাহলে এই মিনিমাম ফ্রিকোয়েন্সি বা এই ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য তার সঙ্গে রিলেটেড তো একটা শক্তি থাকবে, তাই না গো? যে আমাদের এক্ষেত্রে কি হবে, যে আমাদের যে এই মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য তার সঙ্গে যুক্ত শক্তিটা কি হবে, সরি আমাদের মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য না ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, তার সঙ্গে রিলেটেড শক্তিটা হবে ইকুয়াল টু hc বাই ল্যামডা ম্যাক্স, বা এর সঙ্গে রিলেটেড যে শক্তিটা হবে সেটা হবে হচ্ছে এটা। তাহলে এই যে এই শক্তিটা মিনিমাম এইটুকু শক্তি দরকার হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য। এবার আলোক তড়িৎ ক্রিয়া আমরা কাকে বলেছিলাম, যে কোনো একটা আমাদের ধাতব পাত থাকবে, তার মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে আপতিত হবে, এবার তার ফলে সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে। এবার দেখো একটা ইলেকট্রন বের হবে নাকি 10টা ইলেকট্রন বের হবে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমি যদি বলতে চাই যে ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে, তাহলে তার জন্য একটা ইলেকট্রন বের হওয়াটাই মানে একদম ফাটাফাটি, একটা অ্যাটলিস্ট একটা ইলেকট্রনও যদি বের হয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে, ঠিক কিনা? যে অ্যাটলিস্ট একটা ইলেকট্রনও যদি বের হয় তাহলে আমি বলতে পারবো ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে, হ্যাঁ কিনা বলো জলদি স্যার। যে আমার যদি একটা ইলেকট্রনও বের হয় তাহলেই আমি বলতে পারবো কি, তাহলেই আমি বলতে পারবো যে আমাদের এক্ষেত্রে কি, তাহলে আমি বলতে পারবো যে এক্ষেত্রে আমাদের কি, আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে, ঠিক তো? তাহলে এক্ষেত্রে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে বলতে চাই, তাহলে আমার একটা ইলেকট্রন বের হয় সাফিসিয়েন্ট। তার মানে এই যে যখন মিনিমাম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বা ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে, তখন যতটুকু শক্তি নিয়ে এসছে সেটা কি করছে, জাস্ট একটা ইলেকট্রনকে বের করতে পারছে, যে ধাতব পাত্র থেকে জাস্ট একটা ইলেকট্রনকে বের করতে পারছে। তাহলে এই যে আমাদের শক্তিটা, যেটা কি, যেটা প্রয়োজন কিসের জন্য, জাস্ট একটা ইলেকট্রনকে বের করার জন্য, সেটাকে আমরা কি বলি, কার্য অপেক্ষক। এটাকে আমরা ডাব্লিউ নট দিয়ে প্রকাশ করে থাকি। এটাই কি, এটাই হচ্ছে ডাব্লিউ নট, যে এই মিনিমাম কতটুকু শক্তি লাগবে যাতে করে কি হয়, যে অ্যাটলিস্ট একটা ইলেকট্রন বের হতে পারে। কার্য অপেক্ষক তাহলে কি, যে কোনো একটা ধাতব পাত থেকে অ্যাটলিস্ট একটা ইলেকট্রন বের করে আনার জন্য মিনিমাম যতটুকু শক্তির প্রয়োজন, মিনিমাম কেন বলছি, যে তার থেকে বেশি যদি থাকে তাহলে তো ইলেকট্রন বের করতে পারবে, কিন্তু মিনিমাম কতটুকু সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এবং তাহলে সেটা কার সঙ্গে রিলেটেড হচ্ছে, সূচনা কম্পাঙ্কের সঙ্গে, সেটা কার সঙ্গে রিলেটেড হচ্ছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে। এবং দেখো আজকের ক্লাসের সেই শুরুর থেকে বারবার আমি বলে আসছিলাম যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কেন বলে আসছিলাম, কারণ এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য, আমি কয়েকবার বলেছিলাম যে আমি ছোট অপেক্ষাকৃত কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোগুলো ফেলার চেষ্টা করব। তার কারণ কি, তরঙ্গ দৈর্ঘ্যটা, যেই তরঙ্গ দৈর্ঘ্যটা এসে আপতিত হলো সেটা যদি এর থেকে বেশি হয়ে যায় তখন কি আর আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে পারবে,
তখন আর আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে পারবে না। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে আমাদের যখনই তুমি আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞা লিখছো এই কথাটা কিন্তু অবশ্যই মেনটেন করবে, অবশ্যই মেনশন করবে যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, যে কোনো আলো এসে পড়লে হয় না, কারণ এমন একটা আলো এসে পড়লো যার তরঙ্গ দৈর্ঘ্য হয়তো এর থেকে বেশি, তখন হয়তো দেখা যাচ্ছে যে সেটা যদি ল্যামডা ম্যাক্সের থেকে বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি আর আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে? সেই ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কার্য অপেক্ষক। মাথায় রাখবে এই সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, কার্য অপেক্ষক এরা সবাই কিসের উপর নির্ভর করে? এরা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে, যে তুমি কোন ধাতু ব্যবহার করছো সেই ধাতুর প্রকৃতিটার উপর নির্ভর করে। বলো, বুঝলে সবাই? বোঝা গেছে? সবাই কি এতখানি ক্লিয়ারলি বুঝেছো? তাহলে আমরা কি কি বুঝলাম? আলোক তড়িৎ ক্রিয়া কি হয় বুঝলাম, আমরা সূচনা কম্পাঙ্ক বুঝলাম, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম, আমরা কার্য অপেক্ষক বুঝলাম। ওকে, ক্লিয়ার আছে? বলো বলো জলদি স্যার। ওকে, তো ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে তাহলে আজকে এখানেই কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এখানেই কনক্লুড করছি, বাকিটা আমরা নেক্সট দিন ডিসকাস করব। ওকে, আজকে এখানেই কনক্লুড করছি, বাকিটা নেক্সট দিন ডিসকাস করব। নেক্সট দিন তোমাদের ক্লাস হচ্ছে একটা এক্সট্রা ক্লাস নেই নাকি? ও না না, ওই দিন মানে যেই দিন এক্সট্রা ক্লাসটা নেওয়ার কথা এখনই মাথায় ভাবলাম, আবার হঠাৎ করে ক্লিক করলো, সেই দিন আমি অন্য একটা ক্লাস রয়েছে আমার। ওকে, ডাব্লিউ নট ইকুয়াল টু ই। ইয়েস অন্বেষা, ডাব্লিউ নটটা কোন শক্তিটা? এই যে মিনিমাম শক্তিটা, যতটুকু আমাদের প্রয়োজন হচ্ছে, এটাকে আমি বলতে পারি না যে মিনিমাম কতটুকু শক্তি আমাদের লাগছে কিসের জন্য? যে আমাদের একটা ইলেকট্রন বের করে আনার জন্য, সেটাকে আমরা কার্য অপেক্ষক বলছি। বুঝলে? সোহেন, তুমি আমাকে একবার টেলিগ্রামে মেসেজ করে দিও। ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের নেক্সট ক্লাস অ্যাজ ইউজুয়াল রুটিন ওয়াইজ টিউসডে। ওকে, তো সেদিন আমরা বাকি পার্টটা নিয়ে ডিসকাস করব। তো সেদিনকার ক্লাসে দেখা হচ্ছে। সবাই তার আগে এতখানি পড়ে এসো, অ্যান্ড বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে সেইভাবে পরপর পড়ার প্রয়োজন নেই, আমি যেভাবে পড়েছি সেইভাবেই পড়ো, বাকিটা আমি যখন পড়াবো তারপরেই পড়ো। ঠিক আছে, কেউ কোনো কনসেপ্ট আমি পড়ানোর আগে মানে আমি পড়ানোর আগে না পড়াটাই চেষ্টা করো। তার কারণ কি বলতো, যে হঠাৎ করে তুমি যদি মনের মধ্যে কিছু একটা ধরে নিলে আর কনসেপ্টটা যদি অন্য হলো, তখন সেটা তোমাকে সেটা ভুলিয়ে আবার নতুনটা বোঝানো মুশকিল হবে। তো সেই জন্য যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে পড়তে পড়তেই যেও। হ্যাঁ, কেউ যদি অলরেডি স্কুলে পড়েছো বা কারোর যদি অফলাইন টিউশন রয়েছে সেখানে পড়েছো, তাদের ব্যাপার আলাদা। ওকে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আশা করবো যে সবাই বুঝতে পেরেছো। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।